শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম আজকে প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স মাসিক আয়োজনে। তো আমরা প্রতি মাসে চেষ্টা করি যে একটা ডেভেলপমেন্ট সেক্টর রিলেটেড ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আজ আমরা হাজির হয়েছি একটা জব অপরচুনিটি রিলেটেড ইস্যু নিয়ে, জব অপরচুনিটি এবং চ্যালেঞ্জেস। এবং এটা হচ্ছে কক্সবাজার ভিত্তিক যে জব অপরচুনিটি এখন বাংলাদেশে যেটা মোস্টলি দেখা যাচ্ছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স এর ব্যানারে। তো আজ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন আইডিয়া শেয়ার করি এবং আমাদের প্র্যাকটিস নলেজ গুলা আমরা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যমে সবাইকে অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্মের আন্ডারে আনতে চাই। আজকের বিষয়টা জবস ইন কক্সবাজার অপরচুনিটি চ্যালেঞ্জেস। আজকে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন মাহাতাবুল হাকিম, প্রোগ্রাম ম্যানেজার ইউএনডিপি, যিনি কক্সবাজার বেসড আছেন এবং কক্সবাজারের রোহিঙ্গা রেসপন্স এবং আদার্স ইস্যু নিয়ে কাজ করছেন। তো স্বাগতম মাহাতাব ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। মাহাতাব ভাই, আমি আমার স্ক্রিনটা দিচ্ছি, দেন আপনি শেয়ার করেন। আমি ইন দ্য মিন টাইম একটু বলে রাখি সবাইকে স্বাগতম আবারও আমাদের সেশনে জয়েন করার জন্য। আমাদের কমেন্টস বক্সে একটা লিংক দেয়া থাকবে, আমাদের পিডিপি রেজিস্ট্রেশন ফর্মের লিংক। গৌরব, লিংকটা একটু দিয়ে দিতে পারেন আপনি? দেন আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করলে দেন আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো আপনাদের দেয়া ইনফরমেশন মতে। এবং আমাদের এই পিপিটি কিংবা আমাদের যে ই লাইব্রেরি এবং যে আমাদের যে মান্থলি যে ব্রিফিংটা সবই আপনারা পেয়ে যাবেন আমাদের ওই ইনফরমেশনের শুরুতে। সো মাহতাব ভাই রেডি হলে আপনারা শুরু করতে পারি। আমার মনে হয় আমরা আলোচনাটা শুরু করতে পারি। ওকে, থ্যাংক ইউ মাহতাব ভাই, ওভার টু ইউ। আমার মনে হয় আমি একটা ছোট প্রেজেন্টেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটার মধ্যে আসলে অনেকের ইনপুট আছে। তবে আমার মনে হয় প্রেজেন্টেশন হচ্ছে বড় ব্যাপার হতে পারে। আমরা কম বেশি সবাই এখানে যারা উপস্থিত আছি কক্সবাজারের পরিস্থিতি এবং সেখানের কার্যক্রম, বিশেষ করে হিউম্যানিটেরিয়ান যে অ্যাক্টিভিটিস গুলো চলছে এবং সেখানে যেসব সংস্থা কাজ করছে তাদের সম্পর্কে জানি। আমার মনে হয় এটা একটা আলোচনার মাধ্যমে আমরা সবার সাথে শেয়ার করতে পারি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব মূলত জবস ইন কক্সবাজার এবং অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস, এটা ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে আলোচনাটা আমরা করব। তো এখানে কিছু কিছু ব্যাপার একটু শেয়ার করে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে মূলত এখানে হিউম্যানিটেরিয়ান রেসপন্স রিলেটেড যে জবগুলো আছে এর বেশিরভাগই হচ্ছে আমাদের যে রোহিঙ্গা একটা হয়েছিল 3 বছর আগে বা 3.5 বছর আগে, সেইটার একটা অন্যতম কারণে এই জবের সুযোগগুলো হয়েছে। এছাড়াও প্রায় একই কারণে দেখা গেছে যে হোস্ট কমিউনিটি যাদের বলছে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক যারা এই অঞ্চলে আছেন তাদের জন্য প্রচুর উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে। সেখানেও প্রচুর মূলত ডেভেলপমেন্ট সেক্টরের জব অপরচুনিটি গুলো তৈরি হয়েছে এবং হচ্ছে। এবং এছাড়াও আরো কিছু বিষয় এখানে আছে, সেটা হচ্ছে কক্সবাজার এবং আশেপাশের এলাকায় নিয়ে গভর্নমেন্টের কিন্তু প্রচুর বড় বড় পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে গত 3-4 বছর আমরা যদি দেখি বেশ কিছু মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং সেগুলোর সাথে সম্পর্ক রেখে প্রচুর অবস্থা তৈরি হয়েছে যেখানে আসলে ডেভেলপমেন্ট সেক্টরের যে অর্গানাইজেশন গুলো আছে তাদের সহায়তার প্রয়োজন হবে। এবং এছাড়াও আপনারা জানেন সরকার যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির কথা বলছে, সেখানে অনেক কিছু আছে, অনেক রিসোর্সকে ট্যাপ ইন করার সুযোগ রয়েছে, যেটা সরকারের একার পক্ষে হয়তো সম্ভব না। এখানে টেকনোলজি ট্রান্সফার, নলেজ ট্রান্সফার, অনেক বিষয় এখানে যুক্ত রয়েছে। তো এখানে ব্লু ইকোনমিকে যদি প্রমোট করতে যায় সেখানেও সামনে বেশ কিছু কার্যক্রম হাতে নিতে হবে সরকারকে বেসরকারি সংস্থার কাছে সাথে, যেখানেও কিন্তু প্রচুর জব অপরচুনিটিস গুলো তৈরি হবে। আমরা যদি একটু ডিটেইলে যাওয়ার চেষ্টা করি, আমরা সেখানে যাচ্ছি। তবে এর মধ্যে একটু বলে নিই, আমাদের ভেতর যদি কোনো মানে আলোচনার মধ্যেই কোনো প্রশ্ন তৈরি হয় আমরা মনে হয় সেগুলো
আলোচনা করতে করতেই যেতে পারি, নট নেসেসারিলি অপেক্ষা করতে হবে সবার শেষের জন্য। সোহেল, আপনি কি বলেন? জি জি ভাই, হ্যাঁ এটা থ্যাংক ইউ এটা বলার জন্য। সো আমরা যারা শুনতেছি কিংবা আমরা যারা অডিয়েন্স আছি, আমরা সবাই যার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমরা তখনই চেষ্টা করব এই ডিসকাশনের মধ্যেই ওই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য। থ্যাংক ইউ। এবং এটার সাথে আমি একটু সুযোগ নিচ্ছি যে আমাদের এই আলোচনাটা আপনারা দুটো মাধ্যমে মূলত দেখতে পাচ্ছেন। একটা যারা জুমে আপনারা জয়েন করেছেন তারা তো সরাসরি জুমে আপনারা প্রশ্ন করতেই পারবেন। এর বাইরেও যারা ফেসবুকের মাধ্যমে জয়েন করেছেন, ফেসবুকের বিভিন্ন আমাদের প্ল্যাটফর্ম ফর ডেভেলপ প্র্যাকটিশনার্স যে পেজ আছে সেই পেজ এবং বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করা হয়েছে। তো ওখানে যদি আপনারা কমেন্টস আকারে আমাদের প্রশ্নগুলো দেন, আমরা সেখানে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর সাথে সাথে আমরা উৎসাহিত করছি প্রতিটা পোস্টের সাথে আমাদের জুমের লিংক, জুম মিটিং এর লিংক এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনারা অনুগ্রহ করে যদি আমাদের জুম মিটিং এ জয়েন করেন, সরাসরি আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের আজকের আলোচনাটা আরো ফলপ্রসূ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সোহেল এবং গৌরব। আমরা যদি একটু সামনের দিকে যাই, তো এখানে একটু যদি বলি যে হিউম্যানিটেরিয়ান রেসপন্স রিলেটেড যে চাকরির সুযোগগুলো তৈরি হয়েছে, এখানে অনেক কিছু কিন্তু একটা সার্টেন স্ট্রাকচারের মধ্যে সাজানো হয়েছে। আমরা জানি যে এত বিশাল দগ্ধযোগ্য কাজ চলছে গত 3.5 বছর ধরে। এর পেছনে কিন্তু এই কাজগুলো না গুছিয়ে করলে মুশকিল হয়ে যায়। এই জন্য এখানে আসলে ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ আছে সরকারের পক্ষ থেকে। একটু ইন্টারাপ্ট করি, যদি সেটা হচ্ছে যে তো আমরা যেহেতু কক্সবাজার, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি যে আসলে ন্যাশনাল কনটেক্সটে জব অপরচুনিটি কিভাবে হঠাৎ করে কক্সবাজার বেস জব অপরচুনিটি হয়ে গেল, এই ট্রানজিশনটা যদি একটু বলেন তাহলে মনে হয় সবার জন্য একটু বুঝতে সুবিধা হবে। অবশ্যই, ঠিক আছে। আমার মনে হয় যেভাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে মূলত বাংলাদেশে আমরা জানি যে এনজিও সেক্টর বা ডেভেলপমেন্ট সেক্টর বেশ একটা সংগঠিত একটা সেক্টর, এবং এখানে প্রচুর সংস্থা কাজ করছে এবং প্রচুর মানুষ এনে যুক্ত আছি। এবং আমরা আসলে অনেকগুলো এক্সাম্পল তৈরি করেছি অনেক দেশের জন্য। আমাদের দেশের যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলো আছে তারা বেশ কিছু এখন অন্যান্য দেশেও কাজ করছে, আমরা সেই ইয়েগুলো দেখেছি। তবে এটাও ঠিক যে একটা শিফট কিন্তু হয়েছে গত কয়েক বছর ধরে, এবং আমরাও অর্থনৈতিকভাবে আমাদের এটা পরিবর্তন হচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছি, এলডিসি গ্রাজুয়েশনের প্রক্রিয়াগুলো আমরা দেখছি এখন। তো এর ফলে যেটা হয়েছে যে সার্বিকভাবে যেটা হতো যে ডেভেলপমেন্ট সেক্টরে একটা বড় জায়গা ছিল হচ্ছে বাইরের দেশের ফান্ড। তো এই ফান্ডের ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে আগের তুলনায়। এখন আমরা সেই আগে সে 5 বা 10 বছর আগে যে পরিমাণ ফান্ড আমরা প্রত্যাশা করতাম, সেই একইভাবে ওই ফ্লোটা কিন্তু আর থাকবে না, অলরেডি কমে গেছে। এটার অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক একটা অবস্থার পরিবর্তন। এছাড়া গ্লোবাল যে পলিটিক্যাল ইকোনমি আছে সেখানে পরিবর্তন, অথবা অনেক দেশের তার নিজস্ব পলিসিগত জায়গায় কিছু পরিবর্তন এসছে। এমনও আছে যে আরো অন্যান্য দেশ আছে যাদের অর্থনৈতিক বা সার্বিক পরিস্থিতি এমন খারাপ হচ্ছে বছরে, যার ফলে এখন কিন্তু এই শিফটটা আমরা দেখতে পাচ্ছি ফান্ডিং এর সোর্স থেকে একেবারে। হ্যাঁ, এটা ঠিক যে একটু ডাইভার্সিফিকেশন হয়েছে। আগে যেটা ছিল ক্লাইমেট চেঞ্জ বা এই বিষয়গুলো নিয়ে যতখানি ফান্ডিং ছিল সেই ফান্ডিং গুলো বেড়েছে, হ্যাঁ, কিন্তু আবার কিছু কিছু জায়গায় ফান্ডিং কমেও গেছে। ফলে আমি বলবো সার্বিকভাবে সারা বাংলাদেশে আমরা ডেভেলপমেন্ট সেক্টর যেভাবে ফ্লারিশ হয়েছিল সেই জায়গাগুলোতে অনেকখানি আমাদের সাস্টেইনেবল একটা অ্যাপ্রোচে যেতে হচ্ছে। আদারওয়াইজ সামনে যেটা হবে যে ফান্ড বা এই চ্যালেঞ্জগুলোর কারণে জবের পরিমাণও কিন্তু কমে যাবে। হাউএভার এখানে কিন্তু কক্সবাজার হচ্ছে একটু বিপরীত। অন্যতম কারণ হচ্ছে এই রোহিঙ্গা ইনফ্লাক্সটি, যেটি কারণে আসলে অনেক পরিমাণ ওয়ার্কারকে সেখানে যেতে হয়েছে কক্সবাজারে, এবং এই বিপুল জনগোষ্ঠী আগে পরে মিলিয়ে 1 মিলিয়নের ওপর মানুষ সেখানে আছে। তার আসলে ব্যাপক পরিমাণ কার্যক্রম হাতে নিতে হয়েছে,
যার ফলে কিন্তু সংস্থাগুলো এখানে তাদের কাজকে এক্সপ্যান্ড করেছে এবং অনেক বড় আকারে কিন্তু সেখানে এখন কাজ চলছে। বলা হচ্ছে প্রায় 12,000 মানুষের মতো ওখানে গত 12,000 পজিশনের মতো সেখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে, একদম ফিল্ড লেভেল কর্মী থেকে খুব সিনিয়র লেভেল পর্যন্ত, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিলিয়ে, লং টার্ম শর্ট টার্ম মিলিয়ে প্রায় 12,000 জব সেখানে ক্রিয়েটেড হয়েছে। আরো ক্রিয়েটেড হয়তো হবে, আবার কিছু শৃঙ্খ হবে। কিন্তু এইটা একটি জায়গা যেটা বাংলাদেশের অন্য সার্বিকভাবে যেখানে পজিশন কমে এসেছিল বা অপরচুনিটি কমে এসছে, কিন্তু কক্সবাজারে আমরা দেখেছি যে এটা আসলে উল্টোটা, বিকজ অফ দ্য ইনফ্লাক্স এখানে আসলে অপরচুনিটি বেড়েছে। তো যেটা বলছিলাম যে এখানে হিউম্যানিটেরিয়ান কাজগুলোকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হয়। সেখানে সরকারের থেকে TRRC আছে, এছাড়া ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ইউএন এজেন্সি গুলোর পক্ষ থেকে কাজ করছে আইসিডি ইন্টার কোঅর্ডিনেশন গ্রুপ। তারা পুরো বিষয়গুলোকে কিছু ভাগে ভাগ করার চেষ্টা করছে যাতে এটা ম্যানেজ করা সহজ হয়, মনিটর করা সহজ হয়, ফান্ড মোবিলাইজ করা সহজ হয় এবং সার্বিকভাবে কিভাবে কাজ করা যায়, কম্প্রিহেন্সিভ সাপোর্টটা দেওয়া যায়, এমার্জেন্সি সাপোর্ট, সেইটাকে নিয়ে করা যায়। এই সেক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা জানি ওখানে অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে সাইট ম্যানেজমেন্ট, ক্যাম্প সাইট ম্যানেজমেন্টের জন্য সার্বিকভাবে দায়িত্বে আছে ইউএনএইচসিআর এবং IOM। এছাড়া হেলথ নিয়ে কাজ করছে WHO, ওয়াশ নিয়ে ইউনিসেফ, এডুকেশন নিয়ে ইউনিসেফ কাজ করছে, শেল্টার নিয়ে কাজ করা হচ্ছে, প্রোটেকশন নিয়ে ইউএনএইচসিআর এবং অন্যান্য এজেন্সি কাজ করছে, ফুড সাপ্লাই এগুলো নিয়ে WFP কাজ করছে, ফুডের কিছু অংশ, আবার এনভায়রনমেন্টাল কিছু অংশ নিয়ে FAO কাজ করছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কিছু কিছু কাজ হচ্ছে, লাইভলিহুড বা ক্যাশ এগুলো নিয়েও কাজ হচ্ছে, WFP কিছু কিছু বিষয় এখানে কোঅর্ডিনেট করছে। আর এখানে কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিওরাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে যদি ইউএন এজেন্সিগুলোর নাম লেখা আছে কোঅর্ডিনেশন রোলের কারণে, কিন্তু তাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এনজিও গুলোর কন্ট্রিবিউশন কিন্তু কোনোভাবেই কম নয়। আচ্ছা, যদি এর মধ্যে আরো কিছু যুক্ত করা থাকে সোহেল, গৌরব বা রায়হান, প্লিজ ফিল ফ্রি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। মানে মোটামুটি এটা আসলে একটা ওভারভিউ যে এটা ট্রানজিশনটা কিভাবে আসলে এবং এই ট্রানজিশনের ফলে যে জব অপরচুনিটি গুলো ক্রিয়েট হয়েছে এটা ভালো মতো বলার জন্য। আর বেসিক্যালি যেগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে যে মোর এইগুলো হচ্ছে মোর মেজর সেক্টর বলা চলে, এবং সেক্টরের লিডিং অ্যাকচুয়ালি বাই ইউএন ম্যান্ডেট ফর দ্য এনি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইউএন বডির আসলে চলে যায়। সো এর জন্য বিভিন্ন এজেন্সি, ইউএন এজেন্সি গুলো মোরলি লিডিং রোলে থাকে, দেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ন্যাশনাল অর্গানাইজেশন মোর ইমপ্লিমেন্টেশন রোলে থাকে। সো এটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে ইমার্জেন্সির প্রিন্সিপালস বলা চলে। সো থ্যাংক ইউ ভাই। সো আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। তো এখানে যদি আসলে যে সেক্টর গুলো বললাম আরেকটু ভেঙে বলি, যে সাইট ম্যানেজমেন্ট বা এই রিলেটেড যে কাজগুলো আছে, এখানে দেখা যায় প্রচুর ইঞ্জিনিয়ার্সরা থাকছেন। যদিও এগুলো খুব অস্থায়ী কিছু সেটআপ, কিন্তু স্টিল কোথায় কিভাবে কাজ করতে হবে, প্রচুর স্থাপনা আবাসস্থল তৈরি করতে হয়, কোথাও কোথাও ব্রিজ তৈরি করতে হয়, সেগুলোর জন্য ইঞ্জিনিয়ার্স লাগে। ক্যাম্প কোঅর্ডিনেশন এবং ম্যানেজমেন্টের জন্য প্রচুর লোক এখানে ইয়ে করা হয়েছে। এছাড়া কমিউনিটি আউটরিচের জন্য বেশ কিছু মানুষ এখানে কাজ করছেন। আমরা যদি হেলথ সেক্টর রিলেটেড জবের ক্ষেত্রে যাই, সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের হসপিটাল আছে। 3 ধরনের হসপিটাল এখানে আমাদের রয়েছে। ফিল্ড হসপিটাল রয়েছে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে এবং হেলথ রিলেটেড হেলথ পোস্ট গুলো রয়েছে। তো এইসব মিলিয়ে যেটা হলো যে আমাদের এখানে কিন্তু অনেক স্বাস্থ্যকর্মী, ডক্টর, নার্স, প্যারামেডিক্স তারা কাজ করছেন এবং এখানে এছাড়াও রয়েছে মানে ডক্টরদের মধ্যে রয়েছে জেনারেল প্র্যাকটিশনার যেমন আছেন, স্পেশালিস্টও রয়েছেন। আর নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা তো আছেন। এছাড়া মেডিকেল সেন্টার যারা চালান তারাও রয়েছে। হ্যাঁ, এছাড়া কমিউনিটি হেলথ ওয়ার্কার রিলেটেড এখানে কাজ হয়েছে, কমিউনিটি আউটরিচ করার জন্য হয়েছে, ল্যাব গুলো চালানো হচ্ছে এখানে বিভিন্নভাবে। এছাড়াও হচ্ছে মেন্টাল হেলথ এবং সাইকো সোশ্যাল
সাপোর্টের জন্য কিন্তু আমাদের কাউন্সিলর বা এই রিলেটেড প্রফেশনালরা কিন্তু যুক্ত আছেন, এরা হেলথ রিলেটেড। যদিও তারা আরো অন্যান্য সেক্টরে কাজ করছেন, প্রোডাকশনও তারা কাজ করছেন, কিন্তু এখানে হেলথ সেক্টরে তাদের অন্যতম একটা অংশগ্রহণ রয়েছে। বা হেলথ এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও হেলথের অনেক পজিশন তৈরি হয়েছে বা সামনেও তৈরি হবে। ওয়াশ সেক্টরের দিকে যদি যাই, এখানেও ইঞ্জিনিয়াররা কাজ করছেন, ওয়াশ প্রমোটাররা আছেন, এটা কোঅর্ডিনেশন অথবা কমিউনিটি লেভেলে মূলত বিহেভিয়ার চেঞ্জ নিয়ে কাজ করছেন, এরকম ফিল্ড লেভেল স্টাফ আছেন। এছাড়া হাইজিন কিট ডিস্ট্রিবিউট করবার জন্য মানুষ রয়েছেন, ওয়াটার সাপ্লাই নিশ্চিত করার জন্য লোক রয়েছেন। এছাড়াও কমিউনিটি আউটরিচের জন্য ফিল্ড লেভেলে কিন্তু ক্যাম্পে কাজ করছেন। অবশ্যই এটা শুধু ক্যাম্পে না, এটা কিন্তু হোস্ট কমিউনিটি নিয়ে আমরা যখন শেয়ার করবো সেখানেও কিন্তু দেখা যায় যে মোটামুটি সিমিলার সেটআপ গুলো কিন্তু রয়েছে। শেল্টারের ক্ষেত্রেও যেমন ইঞ্জিনিয়ার্সরা কাজ করছেন, আর্কিটেক্টস, প্ল্যানার্সরা কাজ করছেন, জিআইএস এক্সপার্ট। এখানে আসলে অনেকেই অনেক জায়গায় আছে, এদের অনেকে হয়তো সাইট ম্যানেজমেন্টের সাথেও যুক্ত থাকতে পারেন, কিন্তু শেল্টার বা এই বিষয়গুলো নিয়ে সেক্টরে যারা আছেন তারাও কিন্তু এরকম এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত আছেন। প্রোটেকশন এটা আসলে খুব ওয়াইড একটি জায়গা। এইখানে অনেক ধরনের কাজ রয়েছে, কোঅর্ডিনেশন রিলেটেড জব আছে, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আছে, জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে অনেকে কাজ করছেন, চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করছেন, এবং এটা খুব ব্যাপ্তিটা অনেক বিস্তৃত। অনেক অনেক ফিল্ড ওয়ার্কার কিন্তু এখানে আছেন যারা ক্যাম্পে কাজ করছেন। এডুকেশন নিয়ে যেমন আছে যে এখানে কোঅর্ডিনেশনের কাজ যেমন আছে, টিচিং, কারিকুলাম ডেভেলপমেন্ট, ডেলিভারি দেওয়া অথবা বিভিন্নভাবে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা, ক্যাম্পের স্কুলগুলোতে আসা, সেরকম ফিল্ড ওয়ার্কার তারা এখানে কিন্তু কাজ করছে। ফুড সেক্টরের ক্ষেত্রে একটা অন্যতম বিষয় হচ্ছে ফুড ডিস্ট্রিবিউশন এবং লজিস্টিক্স। এখানে বিপুল সংখ্যক মানুষের জন্য খাবার সরবরাহ কিন্তু একটা ব্যাপক একটা কাজ, এবং এই খাবার সংগ্রহ করা, সেই সংগ্রহ করতে গেলে মানে এটা প্রকিউরমেন্ট থেকে শুরু করে সংগ্রহ করা, সেটাকে স্টোর করা, যথাযথ সময়। আপনার ভয়েসটা একটু লো হয়ে যাচ্ছে, লো এন্ড হাই এরকম হচ্ছে, যদি একটু এটা যদি মুখের কাছে। আচ্ছা, আমি চেষ্টা করছি মাইক্রোফোনটাকে কাছে নিয়ে আসবার জন্য। সো এই খাদ্য সরবরাহ করা কিন্তু একটা ব্যাপক কাজ, এবং এইটা WFPর নেতৃত্বে অনেকগুলো সংস্থা এখানে ক্যাম্পে কাজ করছে, এবং এখানে বেশ কিছু মানে ফুডের জন্য ওয়্যার হাউস আছে, সেগুলো তারা ম্যানেজ করছে, এবং সময় মতো খাবারগুলোকে এখানে সরবরাহ করা সেটা অন্যতম বড় একটি কাজ, এবং এটি খুব বড়ভাবে এখানে চলছে। কারণ খাবারটা আমরা জানি যে একেবারেই যদি সেখানে সরবরাহ করা না হয় এটা একটা বড় সমস্যা হিসেবে দেখা দেবে, এবং ক্যাম্পে যে জায়গাগুলোতে আছে সেখানে খুব এত ব্যাপকভাবে খাবার উৎপাদন করার মতো সুবিধা বা জমি সেরকমটা নেই, ফলে পুরো বিষয়টা কিন্তু বাইরে থেকে সোর্সিং করতে হচ্ছে। সো এই রিলেটেড অনেক অনেক মানুষ কাজ করছেন। খাবার ছাড়াও আরো অনেক বিষয় কিন্তু এখানে সরবরাহ করা হয়। হাইজিনের ব্যাপারগুলো আমি জেনেছি, গ্যাস সিলিন্ডার এখন দেওয়া হচ্ছে, কারণ খাবারের যে উপাদানগুলো দেখা যাচ্ছে, চাল, ডাল বা এই বিষয়গুলো, এগুলো তাদের তো কোনো না কোনো ভাবে রান্না করতে হবে। তো আমরা দেখেছি যে আসলে বন অলরেডি উজাড় হয়ে গেছে, এখানে জ্বালানি কাঠ একেবারেই নেই। তো একটা ভালো দিক হয়েছে যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিকে এখন একটা নির্দিষ্ট সময় পর পর, এবং এক্ষেত্রেও এটাও একটা বড় কাজ। এ ধরনের অনেক নন ফুড আইটেম থাকে যেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় তাদের একদম বেসিক সাপোর্ট হিসেবে, এবং এই জন্য কিন্তু অনেক একটা বিপুল সংখ্যক মানুষ কাজ করছে। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ক্যাম্পের ভিতরে কি কাজ হচ্ছে, তবে এর ক্যাম্পের বাইরেও কিন্তু প্রচুর কাজ হচ্ছে। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন যে কক্সবাজার এলাকাটি মাহাতাব ভাই, আমরা একটু যদি ক্যাম্পের রিলেটেড একটু আরেকটু একটু থাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা ক্যাম্প রিলেটেড যদি মানে অ্যাটলিস্ট জবের ক্ষেত্রে
আমরা সেটা একটু সবাইকে জানতে পারি, যদি কারো আরো বিস্তারিত জানা দরকার থাকে সেটা জানতে পারি। সো আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ভাই ওনারা বলতে বলতে আমি যেটা বলতে পারি যে বেসিক্যালি এখানে সেক্টর ওয়াইজ কাজের মোর প্রোগ্রামেটিক কাজের অপরচুনিটিটা বেশি, ইমপ্লিমেন্টেশন রিলেটেড কাজের অপরচুনিটি বেশি ক্যাম্প লেভেলে, ক্যাম্প সেটিংসে, রাদার দেন আমাদের ডেভেলপমেন্ট সেক্টর বলতে কিন্তু আমরা রিসার্চকেও বুঝি, মানে আদার দেন রোহিঙ্গা সেটিংস রিসার্চকেও বুঝি কিংবা প্রোগ্রামকেও বুঝি, বাট এইখানে প্রোগ্রামটাই বেশি ফোকাস, এবং প্রোগ্রামের মধ্যে ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে যে বেশি, কারণ প্রোগ্রামটা মোর অন ডিজাইন করাই থাকে, মোর অন, কারণ এটা আসলে মানে সেটিংসটা খুব বেশি চেঞ্জ হয় না ওইখানে। সো সময়ের সাথে কপ আপ করে প্রোগ্রামগুলো আসলে মোর ইমপ্লিমেন্টেশন করতে হয়। আর এইখানে ভাই যেহেতু আমি পার্সোনালি হেলথ সেক্টরে কাজ করেছি, আমি একটা এক্সপিরিয়েন্স বলতে পারি। এইখানে হচ্ছে যে যেমন ডক্টর, মেডিকেল, নার্স, প্যারামেডিক্স এদের যেমন কাজের সুযোগ আছে, সাথে সাথে পাবলিক হেলথ প্র্যাকটিশনার যারা, পাবলিক হেলথের এক্সপার্ট যারা, পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডের যারা, এদের কিন্তু কাজ করার বড় একটা সুযোগ আছে এখানে। কারণ এখানে যতজন ডক্টর, নার্স কাজ করে প্রায় সেম সংখ্যকই অ্যাকচুয়ালি পাবলিক হেলথের লোকজন কাজ করে, কারণ এখানে হেলথ প্রমোশন থেকে শুরু করে ভ্যাকসিনেশন আরো আদার্স কাজগুলা এই পাবলিক হেলথের লোকজন করে থাকে অ্যাকচুয়ালি। আর তারপরে কোভিড আসার পরে তো বেসিক্যালি হেলথের কাজটা আরো অনেক বেশি স্পিড আপ হয়েছে, তো এইখানে আরো অনেক লোক হেলথ সেক্টর রিলেটেড কাজ করছে অ্যাকচুয়ালি। তারপরে আমার হেলথের সাথে যেটা রিলেটেড ছিল ওয়াশটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেমন ফুডের মতো ওয়াশটাও ইম্পর্টেন্ট, কারণ এখানে এত লোকের আবাসস্থলে হাইজিনটা এনশিওর করা, টয়লেটটা এনশিওর করা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ইভেন খাবার পানি, কারণ আমরা জানি যে বেসিক্যালি টেকনাফ এরিয়াতে খাবার পানি কিন্তু হিউজ সংকট, তখন কিন্তু সারফেস ওয়াটারকে মানে ট্রিটমেন্ট করে খাওয়ানো হচ্ছে। তো এটাও এই রিলেটেড অনেক লোক কাজ করে, এই প্রমোশন কিংবা বিহেভিয়ার চেঞ্জ রিলেটেড কাজ করা হয়। তো অনেকগুলো সেক্টরে কাজ করতেছে এবং অনেক কাজের জব অপরচুনিটি আছে, যেটা আমরা বিভিন্ন জব সাইটে দেখতে পাই অ্যাকচুয়ালি। তো কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? জি, আমরা ফেসবুক থেকে একটা প্রশ্ন নিতে চাই। জি প্লিজ। রিয়াজ খান বাবর উনি লিখছেন, ইজ দেয়ার এনি রিসার্চ রিলেটেড জব? তো যদিও আমরা সোহেল এর মধ্যে আমাদের বলে দিয়েছে যে হয়তো সেখানে ইমপ্লিমেন্টেশন রিলেটেড কাজই বেশি, কিন্তু রিসার্চ রিলেটেড কি কি আসলে কাজ হয় সেটা রিয়াজ খান বাবর আমাদের কাছে জানতে চেয়েছেন। এর সাথে আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন আমি একটু জুড়ে দিচ্ছি। এখানে তো আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখলাম, তো আমাদের এখানে জব লেভেলে আমরা যেটা দেখি এন্ট্রি লেভেল, মিড লেভেল, আপার লেভেল বিভিন্ন ধরনের জব হয়। তো আসলে কোন ক্যাটাগরি জবগুলো আসলে বেশি, সেটা কি এন্ট্রি লেভেলে বেশি হয়, মিড লেভেল আর আপার মিড? তো এই দুটো প্রশ্ন উত্তর যদি আমরা পেতাম। ওকে, থ্যাংক ইউ মাহতাব ভাই। হ্যাঁ, আমি শুরু করি, সোহেল আপনিও যুক্ত করতে পারেন। আমার মনে হয় রিসার্চের প্রচুর সম্ভাবনা এখানে রয়েছে। ইটস ট্রু, কাজের একটা বড় অংশ হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা প্রোগ্রামেটিক জায়গা থেকে আমরা মূলত হিউম্যানিটেরিয়ান সাপোর্ট গুলো দিচ্ছি, কিন্তু প্রতিনিয়তই আসলে আমাদেরকে এই জনগোষ্ঠী সম্পর্কে, তাদের নিড সম্পর্কে জানতে হচ্ছে, এখানে অনেক বিষয়গুলো নিয়ে বুঝতে হচ্ছে। ফলে এখানে রিসার্চের অপরচুনিটি গুলো কিন্তু প্রচুর তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে সেটা হয়তো সংখ্যায় কম, কিন্তু তারপরেও অন্য অনেক জায়গার তুলনায়, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় আমার মনে হয় যে গবেষণার সুযোগগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। সো এইটি একটি বিষয়, প্রচুর গবেষণা হচ্ছে, শর্ট টার্ম গবেষণা হচ্ছে, লং টার্ম রিসার্চও এখানে হচ্ছে। আর হ্যাঁ রিয়াজ ভাই, থ্যাংক ইউ আসলে কোশ্চেনটা করার জন্য। এখানে রিসার্চের অপরচুনিটি আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা আসলে প্রথম দিকে কিন্তু মোর বেসিক নিড রিলেটেড কাজগুলা হচ্ছে, যে আমার থাকার জায়গা দিতে হবে, কিংবা আমার ট্রিটমেন্ট দিতে হবে, কিংবা আমার খাবার এনশিওর করতে হবে। এখন আস্তে আস্তে কিন্তু ওই জিনিসগুলো একটু সেটেল ডাউন হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আদার্স বিষয়গুলোতে ফোকাস হচ্ছে। রিসার্চ যে হচ্ছে না তা না, স্মল স্কেলে হলেও রিসার্চ গুলা হচ্ছে। সো আমি হেলথের ক্ষেত্রে যেটা জানি, হেলথ রিলেটেড আমরা একটা প্রোগ্রাম করেছিলাম গত বছর অলরেডি, বিভিন্ন পার্টনারদের থেকে কারেন্ট হেলথ চ্যালেঞ্জেস নিয়ে একটা প্রোগ্রাম করা, একটা রিসার্চ কল করা হয়েছিল। এর পাশাপাশি এটা সেক্টর ওয়াইজ অ্যাপ্রোচ, অ্যাকচুয়ালি সেক্টর থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। দেন এখন কিছু একাডেমিশিয়ান অলরেডি ওইখানে কাজ করতে, যেমন
জেন্ডার বেসড ভায়োলেন্স, ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, হেলথ বিহেভিয়ার সিকিং এটা নিয়ে, তারপর হচ্ছে যে মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে, ইভেন ফুড হ্যাবিট নিয়ে। সো এইগুলো নিয়ে কিছু রিসার্চ অলরেডি হচ্ছে, কিন্তু এখানে রিসার্চের ক্ষেত্রে যেটা বলা জরুরি সেটা হচ্ছে আমি চাইলেই যেমন বাংলাদেশের রোহিঙ্গার বাইরে বাংলাদেশে তেমন অন্য সেক্টরে অন্য জায়গায় গেলেই মোটামুটি ইজিলি অ্যাক্সেস পাওয়া যায় রিসার্চের ডাটা কালেকশনের ক্ষেত্রে। এইখানের সিস্টেমটা একটু ডিফারেন্ট। সো আপনাকে গভর্নমেন্ট বডির থ্রুতে যেতে হবে। যদি হেলথের হয় সিভিল সার্জন ট্রিপল-আরসি অফিস সিআইসি অফিস হয়ে যেতে হবে, আর যদি অন্য সেক্টর হয় ট্রিপল-আরসি অফিস হয়েই অ্যাকচুয়ালি আপনাকে অনুমোদন নিয়ে তারপরে আপনাকে ওই রিসার্চটা কতটুকু রিলেভেন্ট, কতটুকু মানে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে সবকিছুই চিন্তা করে অ্যাকচুয়ালি ওটার অনুমোদনটা দেওয়া হয়। সো এটার অ্যাপ্রুভাল প্রসেসটা একটু মানে আমাদের নরমাল প্রসেসের সাথে একটু ডিফারেন্ট। সো এটা মনে রাখা জরুরি। আর গৌরব যেটা বললো যে এখানে আসলে কোন লেভেলের লোকজনের আসলে কাজ করার সুযোগ আছে, মাহাতাব ভাই যদি একটু বলেন যে মিড লেভেল, এন্ট্রি লেভেল এটা। ভাই একটু বলি, এখানে কিন্তু একজন একটা কোশ্চেন করেছে ফ্রেশারদের কি কোনো জব অপরচুনিটি নেই এইখানে, এটাও একটু যদি আপনি বলেন একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বিভিন্ন যে লেভেলগুলোর কথা বলা হচ্ছে, ইটস ট্রু, আপনি যদি মানে লেভেল অনুযায়ী চিন্তা করেন এটা আসলে অনেকটা কাইন্ড অফ পিরামিডের মতো। সিনিয়র লেভেলে জবের সংখ্যাও কম হয়, ফলে ওই চেঞ্জগুলো বা নতুন পজিশন ক্রিয়েট করা সেই সংখ্যাগুলো কম হয়। বেশিরভাগ মনে হয় যে একটা মিড লেভেল বা এই রেঞ্জের জবগুলো বেশি হয়। একসময় ফিল্ড লেভেলে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, একদম মাঠ কর্মী বা কমিউনিটি লেভেলে কাজ করবে কমিউনিটি ওয়ার্কার তাদের যেমন হয়েছে, সেই সংখ্যাটা অনেক বেশি ছিল। তবে আমার মনে হয় যে আমরা বিশেষ করে যে অডিয়েন্সের জন্য কাজ করছি তাদের ইন্টারেস্ট হয়তো শুরুর দিকে থাকবে, মিড লেভেলে বা এরকম গুলো থাকে। সিনিয়র লেভেলেও জব তৈরি হচ্ছে, কিন্তু সেটার সংখ্যায় একটু পরিমাণটা কম, যেটা আমার অবজারভেশনে যেভাবে এসছে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে জবের ক্ষেত্রে রিসার্চের কানেকশনটা নিয়ে যেটা কথা হচ্ছিল, আমি সোহেলের সাথে একটু জিনিস যোগ করতে চাই যে হ্যাঁ, এখানে রিসার্চ আমরা চাইলেই ওভাবে হঠাৎ করে শুরু করতে পারি না। আর একটা জিনিস হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে কাজ করতে গেলে করতে পারলে সেক্ষেত্রে কিছু সুবিধা হয়তো এখানে রয়েছে। আর এখানে যেসব ডেভেলপমেন্ট সেক্টর কাজ করছে তারাও কিন্তু বিভিন্ন বিষয়ে রিসার্চ গুলো করছে, এবং সোহেল যেভাবে বললেন যে আসলে সিম্পল কিছু ইস্যু থেকে বেসিক জায়গাগুলো থেকে এখন আমরা কমপ্লেক্স সোশ্যাল ইস্যুস গুলো নিয়ে বেশি রিসার্চ করছি, অ্যাক্সেস টু জাস্টিস বা সেখানে ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে, এবং জটিল বিষয়গুলোতে আস্তে আস্তে যাওয়া হচ্ছে যাতে সেইগুলো নিয়েও আরো বেটার ইন্টারভেনশন ডিজাইন করা যায়। মূলত সব ক্ষেত্রে কিন্তু রিসার্চ গুলো করা হচ্ছে এইখানটায় আরো ইন্টারভেনশনটাকে আরো কি করে সুসজ্জিত করা যায়, নতুন করে ডিজাইন করে নিয়ে আসা যায় আরো ইফেক্টিভ কোনো রেজাল্ট বয়ে আনবার জন্য, সেই রকম করে কিন্তু তৈরি করা হচ্ছে। আচ্ছা, একটা হাত বোধহয় কেউ একজন উঠিয়েছিলেন। আমি লক্ষ্য করেছিলাম জহিরুল ইসলাম তামিম, আপনার কোনো একটা প্রশ্ন করার ছিল, তো আপনি যদি আপনার প্রশ্নটা করতে চান কাইন্ডলি আনমিউট করে আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করতে পারেন। জহিরুল ইসলাম তামিম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি নৃবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছি। জি আমি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কক্সবাজারের যে জব গুলো আমাদের সামনে যে সার্কুলার গুলো আমরা পেয়ে থাকি, সাধারণত এগুলোর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় লোকাল যে ভাষা আর কি, কক্সবাজার রিলেটেড যে ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের সবচেয়ে বড় বাধা। এখন এগুলো আমরা কিভাবে এগুলো ফেস করতে পারি আর কি, ভাষার সমস্যাটা, বা এই বিষয়ে কোনো কথা থাকলে যদি। আচ্ছা, থ্যাংক ইউ তামিম। আমরা দেখি চেষ্টা করি আপনার প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য। মাহতাব ভাই এর সাথে হচ্ছে যে আরেকটি প্রশ্ন আমরা ফেসবুক থেকে নিতে চাই। মেহেদি হাসান উনি লিখছেন যে ওনার প্রায় 3 বছর ধরে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, রিসার্চ এবং ইমপ্লিমেন্টেশনে উনি একাধিক জবে অ্যাপ্লাই করেছেন, বাট উনি কোন জায়গায় আসলে ডাক পাচ্ছেন না, সেক্ষেত্রে ওনার কি করণীয়? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা দেখি এক এক করে শুরু করব। আমরা তাহলে হচ্ছে যে ভাই ল্যাঙ্গুয়েজটা নিয়ে শুরু করি। ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় খুব এসেনশিয়াল হয়ে যায় যখন একদম কমিউনিটির সাথে সরাসরি কেউ কাজ করে। কারণ বিশেষ করে
কক্সবাজারের স্থানীয় ভাষা যারা বোঝেন, কথা বলতে পারেন, বা অন্তত চিটাগংয়ের যে বাংলা ইয়েটা বলা হয় সেইটা যদি কেউ বুঝতে পারেন তার কিছু সুবিধা হয়। তবে যারা ঠিক ওরকম ডে টু ডে কাজের সাথে বা কমিউনিটি লেভেলে কাজ করেন না, তাদের কিন্তু অতটা এসেনশিয়াল নয়। যেমন আমি বলছি, আমি কাজ করি, আমি কিছুটা বুঝতে পারি, কিন্তু আমার বলাটা অতটা সুবিধাজনক না। কিন্তু তাতে তো কাজে খুব একটা অসুবিধা হয়নি। প্রায় 2 বছর ধরে আমি কাজ করছি এখানে। আমি নিশ্চিত অন্য যারা আছেন এখানে, যারা কক্সবাজারে কাজ করেছেন, কেউ কেউ হয়তো কিছু কিছু বলতে পারেন বা বুঝতে পারেন, কিন্তু নট নেসেসারিলি এটা খুব এসেনশিয়াল আনলেস আপনি কমিউনিটি লেভেল একেবারে কাজ করেন। হ্যাঁ ভাই, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ আমি আপনার সাথে একমত। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ জানা জরুরি, বাট এটা হচ্ছে যে মোর কমিউনিটি লেভেল অ্যাটাচমেন্ট হলে, কমিউনিটি সেন্সিটাইজেশন, কমিউনিটি মোবিলাইজেশন, ফুড ডিস্ট্রিবিউশন, মোর এন্ট্রি লেভেলের জব, অথবা মোর একেবারে বলতে গেলে নিচের মানে মোর কমিউনিটি এঙ্গেজ জবের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা জরুরি, কারণ ওদের সাথে আপনার ডাইরেক্ট ইন্টারাকশন করতে হয়। তো আপনার ল্যাঙ্গুয়েজটা না জানলে এই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। আর বাট অ্যাকচুয়ালি আপনার 5 বছর কিংবা অ্যাটলিস্ট মানে মিডল থেকে আপার, এইখানে আমার কাছে যেটা মনে হয় এটা জরুরি না, বাট জানা থাকলে সেটা অ্যাডভান্টেজ, এটা বলতে পারি। আপনার ওটা জানা জরুরি না, বাট জানা থাকলে সেটা অ্যাডভান্টেজ আপনার জন্য। তো এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলতে পারি। আর ভাই যেটা হচ্ছে যে ওই ভাই আরেকটা কোশ্চেন করলো, ওনার 3 বছর এক্সপিরিয়েন্স ডাক পাচ্ছে না, এটা আসলে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি? আমার মনে হয় মানে এটা নিয়ে আরেকটা আলোচনা করা যেতে পারে কোনো একটা সময়। কারণ আমি দেখেছি অনেক ফ্রেশ যারা আছেন তারাও এখানে আসছেন, কাজ করছেন, ভালো করছেন। এখন তো এমন হতে পারে যে অনেক সময় আছে না যে আমরা আসলে রাইট জবে অ্যাপ্লাই করছি কিনা, এটা একটা বিষয়, অথবা অ্যাপ্লাই করবার সময় আমরা যে ক্রাইটেরিয়া গুলো চাওয়া হয়েছে সেগুলো কি আমাদের অ্যাপ্লিকেশন এবং রেজিউমেতে প্রপারলি রিফ্লেক্ট করতে পারছি কিনা, এরকম আরো আনুষঙ্গিক বিষয় হয়তো বিবেচনা করবার এখানে আছে। তো আমার মনে হয় যদি যিনি প্রশ্নটি করেছেন উনি এর পরে মানে সেই জবগুলোকে আরেকটু অ্যানালাইসিস করে আরেকটু প্রপার অ্যাপ্লিকেশন এবং রেজুমে গুলো ডিজাইন করেন, হয়তো ওনার অপরচুনিটিটা বেটার হতে পারে। আবার অনেক সময় আছে যে মানে এটা আমি না জেনেই বলছি, ওনার সাথে ডিটেল কথা হয়নি, কারণ একটা সিভি যখন শর্ট লিস্ট করা হয় ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট সময় ওটার পেছনে ব্যয় করা হয়। ফলে যিনি ওটা দেখছেন, কারণ উনি হয়তো একসাথে 60-70টা সিভি নিয়ে দেখছেন, তো ফলে খুব অল্প সময়ের মধ্যে সেখান থেকে বাছাই করে তার থেকে হয়তো 10-12টা সিভি নেবেন যাদের পরীক্ষা নেওয়া হবে। তো দেখা গেল একজন খুব ভালো ক্যাপেবল কোয়ালিফাইড একজন পার্সন হয়তো অ্যাপ্লাই করছেন, সামহাও ওখানে তার এক্সপেরিয়েন্স গুলো, তার দক্ষতাগুলো হাইলাইটেড হয়নি, তখন দেখা যায় যে উনি হয়তো শর্টলিস্টেড হলেন না, এই চান্সটা আসলে রয়ে যায় আর কি। তো আমার মনে হয় এখানে হয়তো উনার একটু দুর্ভাগ্য, অথবা কোনো কারণে হয়তো যেভাবে অ্যাপ্লিকেশন গুলো চাওয়া হয়েছে ঠিক অতটা তাদের মন মতো হয়নি বলে হয়তো এটা হয়েছে। আমি শিওর সামনে এটা হয়ে যাবে, বাট আসলে এটা আপনারা একটা ইয়ে রাখতে পারেন। আচ্ছা ভাই, হ্যাঁ এটা থ্যাংক ইউ। এটা আমরা এটা চিন্তা করতে পারি যে আসলে কেন, মানে কি কি ক্রাইটেরিয়া কিংবা কেন সিলেক্টেড হচ্ছে না, এটা একটু বলতে পারি ভাই। বাট আপনার সাথে আমি একটু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের জব অ্যাপ্লিকেশনে দুটো ডকুমেন্ট খুব জরুরি, একটা হচ্ছে কভার লেটার, একটা সিভি। সো অনেক সময় কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রিক্রুটার প্রথমে কিন্তু কভার লেটারটা দেখে, কভার লেটারে কনভিন্স হলে তখন সে সিভিতে যায়। আপনার সিভি হয়তো অনেক ভালো, কিন্তু আপনি সিভির জিনিসগুলো কভার লেটার হয়তো ঠিকমতো রিফ্লেক্ট করতে পারেন নাই, এর জন্য কিন্তু আপনি মানে সিলেক্ট নাও হইতে পারেন, শর্টলিস্ট নাও হইতে পারেন। সো কভার লেটারটাও ওই জব ডেসক্রিপশন অনুযায়ী ওনারা যেটা চেয়েছে, রিক্রুটার যেটা চেয়েছে সেই অনুযায়ী কভার লেটারটা প্রপারলি লেখাও একটা জরুরি। ভাই এখানে একটা কনফিউশন অনেকের থেকে থাকে যে ওইখানে যারা কাজ করে তারাই ঘুরে ফিরে চাকরি পায়, মানে অনেকে, আমি এটা এইখানে এই প্ল্যাটফর্মেও কথা হচ্ছে না, কিন্তু অনেকে এটা বলে। তো এটার আসলে কোনো রেসপন্স আছে কিনা আমরা একবার একটু বলে দিতে পারি, যদি কোনো আমাদের যদি কোনো আপনার যদি কোনো অ্যানসার থাকে।
আম, না কই, আমি তো দেখছি যে আমার অনেক কলিগস আছেন যারা এখানে আগে কাজ করতেন না, অন্য জায়গায় হয়তো কাজ করেছেন, বা একেবারে নতুন যারা, তাদেরকেও আমি কাজ করতে দেখছি। সো এটা আসলে অনেক সময় আমি জানি না, দুর্ভাগ্য শব্দটা আমি ব্যবহার করতে চাই না, বাট এরকম হয়ে যায় যে কোনো কারণে হয়তো ভাই একটু কিছু ইভেন কারণে হয়তো ইভেন এটা 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 বলা যেতে পারে যে কক্সবাজার রোহিঙ্গা বেস ইসেই সবচেয়ে ফ্রেশাররা বেশি কাজ করে, এটা বলা যেতে পারে। ওয়ান টাইপ অফ সবচেয়ে ফ্রেশাররা বেশি কাজ করে রোহিঙ্গা রেসপন্সে। আমার দেখা মতো আমি এটা বলতে পারি, ইজিলি বলতে পারি সবচেয়ে রিফ্রেশাররা কাজ করে হচ্ছে যে রোহিঙ্গা রেসপন্সে। আচ্ছা আচ্ছা, আরেকটা এখানে আর কোন কোশ্চেন আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আমরা কোশ্চেন ঠিক নাই, বাট আমরা হচ্ছে যে যেটা বলতে পারি, আমাদের এখানে আমি জানার মতো জব অপরচুনিটি তিন ধরনের: একটা ইউএন বেস জব অপরচুনিটি, একটা ইন্টারন্যাশনাল বেস অর্গানাইজেশন জব অপরচুনিটি, একটা হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন বেস জব অপরচুনিটি। তো এটা নিয়ে যদি আপনি একটু বলেন তাহলে অডিয়েন্সের একটু হেল্প হবে, তাদের আসলে কোন লেভেলের অর্গানাইজেশনে তাদের ফোকাস করা দরকার জব পাওয়ার ক্ষেত্রে। রাইট, আসলে আপনি সুন্দর বলেছেন যে এখানে ইউএন এজেন্সি গুলো মূলত কোঅর্ডিনেশন বা বড় বড় পার্টনারশিপ গুলো ম্যানেজ করছে এখানে। আর ইন্টারন্যাশনাল এনজিও তারা ইভেন সাইট ম্যানেজমেন্ট থেকে যুক্ত হয়ে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ইয়ে করছেন। আর ন্যাশনাল লেভেলে যে এনজিও আছে তার মধ্যে বড় বড় অর্গানাইজেশন তারাও আছেন, সাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরো অন্যান্য কার্যক্রমে। বেশিরভাগ সংস্থা তারা মূলত সরাসরি ইমপ্লিমেন্টেশনের কাজে যুক্ত আছেন এবং ক্যাম্পের ভেতরে তারা নানা রকম কার্যক্রমগুলো পরিচালনা করছে। এখানে কিন্তু তারা মানে এই যে তিনটা টিয়ারকে বলা হলো, তারা কিন্তু আবার একসাথেও কাজ করছেন। যে জয়েন্ট রেসপন্স প্ল্যান গুলো তৈরি করা হচ্ছে সেখানেও একসাথে কাজ করা হচ্ছে। ফান্ডিং গুলো আনার ক্ষেত্রে, বিভিন্ন অ্যাডভোকেসি করার ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু কোঅর্ডিনেটেড ভাবে কাজ করছে। কিন্তু মানে কাজের ক্যাটাগরি ওয়াইজ তিনটা বড় সেক্টর এখানে রয়েছে। এদের মধ্যে কাজের পার্থক্য যদি আমরা করতে চাই, ইভেন অর্গানাইজেশন গুলোর মধ্যে হয়তো বেনিফিট একটা ধরনের, যেটা অন্য এজেন্সি গুলোর থেকে হয়তো একটু একটু ডিফারেন্ট। আবার ধরেন ইন্টারন্যাশনাল এনজিওদের, তাদের ক্ষেত্রে বেনিফিটস বা অন্যান্য প্যাকেজ গুলো একটু সুবিধাজনক থাকে, যেটা হয়তো সব ন্যাশনাল অর্গানাইজেশনে একরকম থাকে না। হ্যাঁ, ন্যাশনাল অনেক প্রতিষ্ঠিত অর্গানাইজেশন আছে, তাদেরও অনেক সুযোগ সুবিধা বিভিন্ন তারা দিয়ে থাকে। তবে একটু বোধহয় মানে অপরচুনিটি বা বেনিফিটস এর দিক দিয়ে চিন্তা করলে ইউএন এজেন্সি বা ইন্টারন্যাশনাল এনজিওদের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো থাকে। তবে এটাও ঠিক, কাজের সংখ্যা কিন্তু এখানে ইউএন এজেন্সি গুলোতে ঠিক সেরকম একটু সংখ্যায় হয়তো কম, ইন্টারন্যাশনাল এনজিওতে হয়তো আরেকটু বেশি, আর ন্যাশনাল এনজিওতে আরো অনেক অনেক বেশি। এটা বলা হচ্ছে যে আমরা যদি জবের সংখ্যা ভাগ করি, ইউএনএ তুলনামূলক কম, ইন্টারন্যাশনালি তার চেয়ে একটু বেশি, এবং ন্যাশনাল বেসড অর্গানাইজেশনে সবচেয়ে বেশি জব অপরচুনিটি অ্যাকচুয়ালি মানে ক্যাম্প সেটিংসে কাজ করার সুযোগ আছে। ভাই আমি আর একটা কোশ্চেন নিচ্ছি, আমাদের মাহবুব ভাই ফোন বলেছে, সেটা মাহবুব ভাই আপনি কি লাইনে আছেন? আপনি বলতে পারেন অথবা আমি রিড আউট করতে পারি। আমি এই মুহূর্তে আসলে কোনো কমেন্ট করছি না। আচ্ছা ঠিক আছে, মাহবুব ভাই আমি যখন ফেসবুকে ছিলাম, আমি ফেসবুক থেকে ইয়েতে আসছি আসলে। আচ্ছা ঠিক আছে, না আমি জি ভাই বলেন। না, বলছিলাম যে ফেসবুক থেকে আসছি ইয়ের মধ্যে, জুমের মধ্যে। এই মুহূর্তে আসলে আমি কোনো কমেন্ট করছি না, পরবর্তীতে বলবো। আমি তিনটা কমেন্ট করেছি, মানে প্রশ্ন আছে সেগুলো করেছি। এটা যদি মাহাতাব ভাই একটু যদি বলেন আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু বলি, যেটা হচ্ছে what are the opportunities for the research, what types of the research are going on there, how policy makers take decision about the issues, learning by doing or plan depending on the research findings. থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবু। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করছিলাম যে কিন্তু
আমাদের রিসার্চ গুলো এখানে প্রচুর রিসার্চ অপরচুনিটিস রয়েছে এবং চলছে হচ্ছে এবং প্রথম দিকের জিনিসগুলো ছিল হচ্ছে রিসার্চ গুলো ছিল হচ্ছে অনেক বেশি বেসিক নিড ওরিয়েন্টেড, কি করে আমরা ফুডের ক্ষেত্রে, ওয়াশের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে সাপোর্ট গুলো এনশিওর করতে পারি, সেই রকম সহায়ক রিসার্চ ছিল। এখন আস্তে আস্তে আমরা একটু কমপ্লেক্স ইস্যুতে যাচ্ছি, অনেক বেশি পার্টিকুলারলি সোশ্যাল ডিফারেন্ট ইস্যুস গুলো, চ্যালেঞ্জেস আছে। অনেক সময় বলা হচ্ছে যে সেখানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি নিয়ে রিসার্চ হচ্ছে, জেন্ডার ভায়োলেন্স নিয়ে, নিউট্রিশন নিয়ে রিসার্চ, বিভিন্ন বিষয়গুলো রিসার্চ গুলো এখন হচ্ছে। আর ডিসিশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবগুলো রিসার্চ এখানে অ্যাপারেন্টলি আমি বলবো যে একাডেমিক রিসার্চ বরঞ্চ হচ্ছে, কিন্তু হয়তো সংখ্যায় অতটা কম, অথবা আমাদের কাছে ওইভাবে হয়তো সব ডকুমেন্টেশন গুলো নেই। কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর থেকে যে রিসার্চ গুলো হচ্ছে সেখানে অনেক বেশি কিন্তু উদ্দেশ্য যে আমরা কি করে নতুন ইন্টারভেনশন ডিজাইন করতে পারি ফর বেটার কভারেজ, অথবা ওই ক্যাম্পে যারা আছেন অথবা হোস্ট কমিউনিটির জন্য, তাদের জন্য আরো কম্প্রিহেন্সিভ সাপোর্ট আমরা কিভাবে এনশিওর করতে পারি। রিসার্চ গুলো কিন্তু মূলত কন্টিনিউয়াসলি কাজ করছে এগুলো নিয়ে। হ্যাঁ, ফলে এখানে রিসার্চের একটা বড় ভূমিকা আছে। রিসার্চ বা বিভিন্ন নিড গুলো যখন অ্যাসেস করা হয়, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা জানি যে এখানে কক্সবাজারের যে হিউম্যানিটেরিয়ান রেসপন্স হয়, এটা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের মাধ্যমে করা হয়। বেশিরভাগ কাজ, যত এজেন্সি এখানে কাজ করছে, বেশিরভাগ কাজ কিন্তু জয়েন্ট রেসপন্স প্ল্যানের মধ্যে থেকে করা, এবং এই কাজগুলো কিন্তু অনেক বেশি এইরকম তথ্য বা গবেষণার উপর নির্ভর করে করা হয়। তারপর হচ্ছে আমাদের এবছরের যে জেআরপি আছে, সেটা কিন্তু গত বছরে বিভিন্ন রিসার্চ নিড আইডেন্টিফিকেশনের উপর ভিত্তি করে করা, এবং সেই অনুযায়ী কিন্তু এই জয়েন্ট রেসপন্স প্ল্যান ডকুমেন্টটা তৈরি করা হয়েছে এবং সেইভাবে রিসোর্স মোবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে। ফলে এখানে রিসার্চের একটা বড় অংশ কিন্তু ওই পলিসি এবং ইন্টারভেনশনকে ইনফ্লুয়েন্স করে। যদি আমি আপনার সেটা প্রশ্নটাকে বুঝে থাকি, হয়তো এইভাবে অ্যান্সার করা যেতে পারে। ধন্যবাদ মাহাতাব ভাই। আমার কাছে মনে হয় যে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি। তার মানে হচ্ছে যে আমি বলবো যে ইমপ্লিমেন্টেশন রিসার্চটাই আসলে বেশি হচ্ছে, আমি যদি আপনার কথা বুঝে থাকি। রাইট। সোহেল কিছু যোগ করছেন? না, থ্যাংক ইউ ভাই। না, মোটামুটি বিষয়টা এরকমই যে অ্যাকচুয়ালি রিসার্চ হচ্ছে, বাট প্রোগ্রামের তুলনায় সেটা কম, অনেক কম। এবং মোর অন যে আমি প্রোগ্রাম ডিজাইন করার জন্য রিসার্চটা হচ্ছে, ফার্দার ডিসিশন নেওয়ার জন্য রিসার্চটা হচ্ছে, এটা একটা আমি বলতে পারি। ভাই আরেকটা কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে রিয়াজ ভাই বলেছে যে ইজ देयर এনি প্রোগ্রাম অন দ্য ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল। আপনি অনুমতি দিলে আমি একটু বলতে পারি, যেহেতু আমার ফিল্ড, আমি একটু বলতে পারি। প্লিজ প্লিজ। রিয়াজ ভাই, অ্যাকচুয়ালি আমাদের রোহিঙ্গা সেটিংসে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল প্রোগ্রাম, এটা ইনবিল্ট উইথ দ্য হেলথ সেক্টর অর দ্য হেলথ ফ্যাসিলিটিস, এনি হেলথ ফ্যাসিলিটিস অ্যাকচুয়ালি। আর এটা কোভিড আসার পরে এটা খুবই এনহ্যান্স করা হয়েছে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল নিয়ে। এবং আমার জানা মতে যে আমাদের ওভার 200 হেলথ ফ্যাসিলিটি আছে, যেগুলো অ্যারাউন্ড 50টার মতো এজেন্সি এগুলা চালায়। তো প্রত্যেকটা হেলথ ফ্যাসিলিটির প্রত্যেকটা স্টাফই এই ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল অ্যাকচুয়ালি ট্রেনিং পেয়েছে, এবং এটা অনগোয়িং অ্যাকচুয়ালি। WHO টেকনিক্যাল সাপোর্ট দেয় উইথ আদার পার্টনার্স সাপোর্ট অ্যাকচুয়ালি। তো এটা অলরেডি প্রোগ্রাম অ্যাকচুয়ালি অনগোয়িং প্রোগ্রাম, এটা বলতে পারি। ভাই আমরা যেহেতু আমাদের টাইমটা একটু দেখতে হবে, আমরা তাইলে ক্যাম্পাস জবের থেকে আমরা হোস্ট কমিউনিটি বেস জবে একটু ফোকাস করতে পারি। রাইট। সোহেল, আমাদের এখানে ফেরদৌস হোসেন, উনি আইসিডিডিআরবি তে কাজ করেন, উনি হাত তুলেছিলেন। যদি উনার থেকে আমরা শেষ প্রশ্ন এই পর্যন্ত নিতে পারি। ভাই আমি সরি, ফেরদৌস ভাই আপনি কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন, আমি কাজ করি হচ্ছে আইসিডিডিআরবি তে। আমি কাজ করি ওয়াশ সেক্টরের কিছু পার্ট নিয়ে। আমি ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট এবং ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি এন্ড মনিটরিং সার্ভিলেন্স নিয়ে কাজ করি।
তো রিসার্চের এখানে মানে আপনারা জানেন যে আইসিডিডিআরবি পাবলিক হেলথ রিসার্চে একটা বড় প্রতিষ্ঠান টোটাল মানে বিশ্বে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে রিসার্চের যেহেতু এখানে স্কোপের একটা কথা আছে আর কি, আমি জাস্ট একটু ওই বাস্তবধর্মী একটা উদাহরণ দিব আর কি। সেটা হচ্ছে যে ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট হচ্ছে ওয়াশের একটা মানে ইন্টিগ্রাল পার্ট এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে আপনাকে? হ্যালো, আমাকে শোনা খুবই একটা যাচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে হচ্ছে হিউম্যান এক্সক্রিটা বা সেই স্লাসকে কিভাবে হচ্ছে এই হোস্ট কমিউনিটির যে সমস্ত জায়গা আছে, যে সমস্ত ফসলি মাঠ আছে আর কি, এবং টোটাল রোহিঙ্গা ক্যাম্পের যে এনভায়রনমেন্টাল সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করে অ্যাকচুয়ালি হচ্ছে এই হিউম্যান এক্সক্রিটা। নিয়ন্ত্রণ বলতে এখানে বোঝাচ্ছি যে এই যে হিউম্যান এক্সক্রিটা মানে মানুষ মানে খাচ্ছে, তারপর হচ্ছে সে ত্যাগ করছে পরিবেশে, এর যে ইম্প্যাক্ট, এর যে হচ্ছে ফলাফল ইন ফিউচারে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি কাজ করি। এবং এখানে রিসার্চের যে জায়গাটা মানে হিউজ অ্যামাউন্ট এখানে হচ্ছে মানে তাদের পিছনে ইনভেস্ট হচ্ছে। তো অনেক টেকনোলজি আছে ফিকাস স্লাজ ম্যানেজমেন্টের, অনেক ক্যাটাগরি ধরনের ড্রিঙ্ক। হ্যালো, হ্যাঁ ফেরদৌস, মাঝখানে আমরা প্রায় 10 সেকেন্ডের মতো মিস করেছি আপনাকে। জি সরি, এখানে নেটওয়ার্কে একটু ইন্টারাপ্ট হচ্ছে আর কি। তো এই জায়গাগুলোতে যদি আরো ফোকাস করা যায় সেই ক্ষেত্রে হচ্ছে এইখানকার যে বাজেট অ্যালোকেশন সেটা অনেক ক্ষেত্রেই কমে যাবে আর কি। আমি যতদূর জানি আর কি, প্রথম দিকে হচ্ছে হাজার হাজার প্রায় 15-20 হাজার হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ইনস্টল করা হয়েছিল। তো সেগুলো হচ্ছে পরবর্তীতে যখন বিভিন্ন আইসিডিডিআরবি, এনজিও ফোরাম সহ বিভিন্ন প্রতিষ্ঠান যখন এটা বুঝতে পেরেছে যে সবগুলো ড্রিঙ্কিং ওয়াটার সোর্স আমাদের প্রয়োজন নেই, সেগুলো আস্তে আস্তে বাদ দিয়ে এখন হচ্ছে বেসিক যে সোর্স সেগুলো তারা ইনস্টল করছে আর কি। মানে দিস দ্য রেজাল্ট অফ রিসার্চ। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে রিসার্চের মানে গুরুত্বটা এখানে। রাইট। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার লাইনটা ইন্টারাপ্ট হচ্ছে আর কি, আমি ধন্যবাদ ফেরদৌস, অনেকগুলো বিষয় আসলে জানতে পারলাম। হ্যাঁ, রিসার্চ আসলে কিভাবে এখানে হেল্প করছে। তা আমরা কি একটু সামনের দিকে এগোবো? আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। হ্যাঁ, রাইট রাইট। যেটা ছিল যে আমরা বলছিলাম যে হোস্ট কমিউনিটির সাথে যে কাজ, তাদের নিয়ে যে রেসপন্স, এটা নিয়েও কিন্তু অনেকগুলো সংস্থা এখানে কাজ করছে। এখানে একটু একটা বিষয় বলে নিই, সামহাও আমাদের মেইনস্ট্রিম ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ থেকে বা গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ থেকে কক্সবাজার হয়তো অতটা কাভার্ড ছিল না রোহিঙ্গা ইনফ্লাক্সের আগে। এবং আসবার পরে যেটা হলো, দুটো ঘটনা ঘটলো। এখানে সবার যেমন অ্যাটেনশন হয়েছে, তখন হোস্ট যে বাংলাদেশি কমিউনিটি ছিল তাদের নিডগুলোকে খুব চোখে পড়লো। কারণ এখানে যারা দরিদ্র আছেন তারা সত্যি সত্যি সাংঘাতিক রকম দরিদ্র। এখানে বেশ কিছু ইন্ডিজিনাস কমিউনিটিজ আছে অথবা রিলিজিয়াস মাইনরিটিজ আছে, তারাও অনেকভাবে অবহেলিত। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা টেনশনও কিন্তু তৈরি হয়েছিল যে শুরুতে যখন প্রচুর সাহায্য ক্যাম্পে আসতে লাগলো, এখানে বাংলাদেশি কমিউনিটি দেখলো তাদের জন্য যথেষ্ট সহায়তা নেই, তাদের অবস্থাও কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে এবং তাদের লাইভলিহুডও কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়েছে হঠাৎ করে এত মানুষ চলে আসবার জন্য। তো তখন যেটা হলো যে সংস্থাগুলো কিন্তু হোস্ট কমিউনিটিকে নিয়ে, হোস্ট বাংলাদেশি কমিউনিটি নিয়ে তাদেরকে নিয়েও কাজ শুরু করেছে। এবং এক্ষেত্রে হেলথ, লাইভলিহুড, ওয়াশ, ক্যাপাসিটি বিল্ডিং, এডুকেশন, ডিজাস্টার রিস্ক রেসপন্স গুলো, আর্লি ওয়ার্নিং সিস্টেম নিয়ে, ফুড সাপোর্ট, এগুলো নিয়ে কাজ হয়েছে। একটা বড় কাজ হয়েছে কোভিড এর সময়, কোভিড রেসপন্স করা হয়েছে। কাজগুলো খানিকটা ক্যাম্পে যেভাবে কাজ করছে ওরকম, তবে এখানে সুবিধাটা হচ্ছে ক্যাম্পে যেমন খুব একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে কাজ করা, এখানে বাংলাদেশের অন্যান্য এলাকায় যেভাবে কাজ হয় অনেকটা সেরকম করেই মানুষের সাথে কাজ করা হচ্ছে। যেমন এখানে একটা ছবি দেখছেন, এখানে এলাকার মানুষ তাদের একটা রাস্তাঘাটের উন্নয়ন কাজ তারা নিজেরাই করছেন
এবং এই জন্য তারা হয়তো মানে দৈনিক শ্রম বিক্রি করার জন্য যে টাকা পাবেন, প্লাস তাদের নিজেদের রিসোর্স লাগিয়ে নিজেদের কমিউনিকেশন এবং কানেক্টিভিটিকে উন্নত করার চেষ্টা করছে। তো এরকম বেশ কিছু ক্যাশ ফরওয়ার্ড ধরনের কাজ সেখানে নেওয়া হয়েছে। প্রচুর নেওয়া হচ্ছে স্কিল ট্রেনিং এর কাজ, যাতে এখানে স্কিল একটা জনগোষ্ঠী তৈরি করা হয়। এবং আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন দেখবেন যে এই অঞ্চলে কক্সবাজার জেলায় কিন্তু বেকারত্বের হার বেশি, এবং সেখানে বেকারত্ব এই অর্থে শিক্ষিত যারা আছে তাদের মধ্যেও বেকারত্বের হার ন্যাশনাল এভারেজের চেয়ে বেশি, এবং যাদের শিক্ষার হার কম বা শুধুমাত্র সাক্ষরতা জানেন অথবা শিক্ষা গ্রহণ করেনি তাদের ক্ষেত্রেও কিন্তু ন্যাশনাল এভারেজের চেয়ে কক্সবাজারে বেকারত্বের হার বেশি। এটা কক্সবাজার এবং হিল ট্র্যাক্সের এই দুটো এরিয়াতে বা 4টা জেলা দেখবো এই ঘটনাটি সত্যি। এবং ফলে এখানে প্রচুর কাজ করবার স্কোপ রয়েছে। এবং এখানেও কিন্তু মূলত আগে যে 3টা ক্যাটাগরির অর্গানাইজেশন দেখেছি, ইউএন এজেন্সি, ইন্টারন্যাশনাল এনজিওস এবং ন্যাশনাল এনজিওস, তারা সবাই কিন্তু এই এলাকাগুলোতে কাজ করছেন। একটু যদি সামনে যাই, অন্যান্য যেটা সরাসরি ডেভেলপমেন্টের সেক্টরের সাথে সম্পর্কিত না কিন্তু সম্ভাবনা আছে সেই জায়গাগুলোর মধ্যে আছে, যেমন ব্লু গ্রিন ইকোনমি ইনিশিয়েটিভ, যেটা শুরুতে আমরা বলছিলাম যে গভর্নমেন্ট বলছে যে সুনীল অর্থনীতি অনেক সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাগুলো আমরা এখনো এক্সপ্লোর করতে পারি। এখানে বিশেষ করে এনভায়রনমেন্টাল কনজারভেশন, সিউইড নিয়ে কাজ করা, ফিশিং নিয়ে অনেক কাজ করার স্কোপ আছে, ফিশ প্রসেসিং, ফুড প্রসেসিং, এগুলো নিয়ে প্রচুর কাজ করার স্কোপ আছে। ইকো ট্যুরিজমকে প্রমোট করবার মতন প্রচুর সম্ভাবনা এখানে রয়েছে। সেগুলো নিয়ে কিন্তু একটা সময় সরকার চাইবে উন্নয়ন সংস্থাগুলোর সাথে কাজ করার জন্য। এবং গত কয়েক বছর আমরা দেখেছি অনেক বড় বড় প্ল্যান নেওয়া হয়েছে, যেমন কিছু ট্যুরিজম জোন করা হচ্ছে, সাবারাঙে একটা বড় ট্যুরিজম জোন করা হচ্ছে। এছাড়া জালিয়ার দ্বীপ বলে একটা আছে টেকনাফে, যেখান থেকে এখন সেন্ট মার্টিনের জাহাজগুলো যায়, তার কাছাকাছি সেখানেও একটা বড় ট্যুরিস্ট জোন তৈরি হবে। বেশ কিছু ইকোনমিক জোন তৈরি করা হবে। তো এখন বলা হচ্ছে যে স্থানীয়ভাবে এরকম বড় প্রকল্প থেকে মানুষ, যারা কক্সবাজারের মানুষ কতখানি উপকৃত হবে। এখানে বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে, কিন্তু সেই কাজের জন্য কি কক্সবাজারের ইয়ুথ যারা আছেন তারা কি প্রস্তুত কিনা, তাদের কি সেই শিক্ষা আছে কিনা, তাদের কি সেই কারিগরি দক্ষতা আছে কিনা, এটা খুঁজতে গিয়ে দেখা যায় সেখানে একটা বড় গ্যাপ রয়েছে। এবং এই বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট অথবা অ্যাক্রিডিটেড বিভিন্ন ট্রেনিং অর্গানাইজ করার জন্য প্রচুর কাজ কিন্তু সামনে তৈরি হবে, এবং এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর একটা বড় ভূমিকা থাকবে। এটা আসলে ঠিক এক্স্যাক্টলি এক্ষুনি এটা হয়নি, কিন্তু বলা হচ্ছে আগামী 1 থেকে 2 বছরে প্রচুর কাজ এরকম হবে যেখানে দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ করে ইয়ুথদেরকে এনগেজ করে কিভাবে কাজ করা যায় সেরকম বিষয়গুলো এখানে আসবে। আর এছাড়া এটা একটা ডিজাস্টার প্রোন এরিয়া, এখানে ডিজাস্টার রেসপন্স নিয়ে, আর্লি ওয়ার্নিং মেকানিজম নিয়ে প্রচুর কাজ এখানে আসবে, বা এনভায়রনমেন্টাল কনজারভেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই কাজগুলো ক্রমশ তৈরি হবে। কারণ এখানে হিউজ সংখ্যক ট্যুরিস্টদের সামলাতে হয় এই ছোট্ট একটা শহরে। সামনে এটা আরো ছড়িয়ে যাবে, সোজা টেকনাফের দিকে মেরিন ড্রাইভ দিয়ে সাবলাং পর্যন্ত এটা আরো ছড়িয়ে যাবে, আরো ব্যাপকভাবে বিস্তৃত হবে। ফলে পরিবেশের ব্যবস্থাপনা এবং আবর্জনা ব্যবস্থাপনা এটা একটা বড় মাথা ব্যথা হয়ে আমাদের দাঁড়াবে, এবং এখানে হিউজ 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 কাজের সুযোগ তৈরি হবে বিভিন্ন এক্সপার্ট পজিশন গুলোতে বা মিড লেভেল পজিশন গুলোতে। আমি জানি না এখানে আমাদের বন্ধুরা কেউ আরো কিছু যুক্ত করতে চান কিনা। ভাই থ্যাংক ইউ। মানে এটা একটু মানে অ্যাপার্ট ফ্রম দ্য ইমার্জেন্সি জব, এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি ফ্রম দ্য গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভে এই জিনিসগুলো হচ্ছে। তো এটার ইনস্ট্যান্ট রেজাল্ট এই মুহূর্তে না পাওয়া গেলেও আপনি যেটা বললেন 1-2 বছর পরে কিন্তু এটার কিন্তু একটা ভালো একটা ডিমান্ড হবে, যে লোকাল কমিউনিটিকে এনগেজ করতে গেলেও তাদেরকে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। তার জন্য কিন্তু এই আউটসাইড কক্সবাজারের লোকজনের দরকার হবে, স্কিল পারসনকে দরকার হবে তাদেরকে স্কিল করার জন্য।
এটা একটা স্কিল করার জন্য, বাট এখানে একটা অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই 2-3টা ইকোনমিক জোনে অ্যাকচুয়ালি, কিংবা ট্যুরিজম জোনে। তো সেইখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, সেটাই আশা করা হচ্ছে। তো সেইখানেও অ্যাকচুয়ালি বড় একটা কাজের সুযোগ তৈরি হবে, যেটা কক্সবাজার ফোকাসড অ্যাকচুয়ালি। তো আমরা এটা বলতেই পারি। ভাই এখানে একজন নূপুর একজন হাত উঠাইছিল। নূপুর, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে এখানে মানে স্কিলের কথা বলা হচ্ছে, অনেক মানে এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে। আমরা যখন সিভি ইয়াগুলো দেখি, জব বের অপরচুনিটিস গুলো দেখি সেখানে, তো এখন মানে ইউএন কিংবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে জব পাওয়ার ক্ষেত্রে ফ্রেশার হিসেবে যারা হয়তো বা 1 বছর বা 2 বছর রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ করছে বা ভলান্টিয়ারের কাজ, মানে একদমই ফ্রেশার, কোনো অফিসিয়ালি জব এক্সপিরিয়েন্স নাই, তাদের ক্ষেত্রে হচ্ছে স্কিলটা কি ধরনের হবে? মানে সিভিতে আপনারা কি ধরনের স্কিল বা কি ধরনের এক্সপার্টাইজ দেখতে চান? ওকে, আপনার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যারা নবীন, যারা অল্প কিছুদিন কাজ করেছে বা কাজ করেনি, তারা আসলে কিভাবে শুরুটা করবে। এই ক্ষেত্রে আমি আবার একটু ফিরে যাচ্ছি, সোহেল যে 3টে ক্যাটাগরির কথা বলেছিলেন সেইখানে। এখানে যেটা হয় যে ক্যাম্পে কাজ শুরু করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখেছি অনেকে ফ্রেশ এসে কিন্তু কাজ শুরু করতে পেরেছেন আর কি। এখানে তার মোটিভেশন, তার যে চেষ্টা, সেই বিষয়টাকে বেশি মানে যে এমপ্লয়ার যারা ছিলেন তারা সেভাবে গুরুত্বের সাথে দেখেছেন। এখানে এক্সপিরিয়েন্সটাকে কিন্তু বড় করে দেখা হয়নি। তবে ইভেন্ট এজেন্সি গুলোর ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট এক্সপিরিয়েন্স অনেক সময় খুঁজতে চায় ইভেন্ট এজেন্সি গুলো, কারণ তারা চায় যে যেহেতু তাদের অনেকখানি কাজ হচ্ছে ম্যানেজমেন্ট ধরনের এবং অন্যান্য অর্গানাইজেশন গুলোকে মনিটরিং বা এরকম বিষয়গুলো আসে, তারা একটু এক্সপিরিয়েন্স লোকজন খুঁজতে চায়। এক্ষেত্রে হয়তো নবীনদের জন্য একটু কঠিন, আমি বলছি না খুব কঠিন, কিন্তু there are different ways। যেমন ইভেন্ট সিস্টেমে হচ্ছে ইভেন্ট ভলান্টিয়ার্স বা ইউএনভি বলে কিছু স্কিম আছে, এখানে যেমন নবীনরাও আসতে পারেন। এতে যেটা সুবিধা হয়, নবীনরা আসার পরে তখন তারা কিন্তু এই সিস্টেমটা সম্পর্কে লার্ন করতে পারেন এবং সংস্থাও কিন্তু তাকে একটু বুঝে নিতে পারে সে আসলে কতখানি কমিটেড, কতখানি কাজ পরিশ্রমী, কতখানি কাজ করতে চায়। এবং পরবর্তীতে এরকম এক্সাম্পল আমাদের সামনে আছে কক্সবাজারে এবং অন্যান্য জায়গা থেকেও, যেখানে ইউএনভি হিসেবে কাজ শুরু করেছেন, আস্তে আস্তে অন্য পজিশনে, রেগুলার পজিশনে চলে গেছেন আর কি, সেরকমটা আছে। তবে স্কিলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রিসার্চ বেসড অনেক কিছু দিয়ে আর কি নবীনরা শুরু করছেন। আমি যেমন আমার যে সংস্থা ইউএনডিপি, আমি দেখছি যে রিসার্চে অনেক নবীনরা এখানে এসেছেন, হয়তো শর্ট টার্ম দিয়ে শুরু করেছেন, কিন্তু আস্তে 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 লঙ্গার টার্ম কন্ট্রাক্টে তারা চলে গেছেন, রিসার্চে কাজ করেছেন। কমিউনিকেশনে দেখেছি নবীনরা এসছেন, কারণ কমিউনিকেশনে হচ্ছে আপনি যদি স্মার্ট কিছু অফার করতে পারেন, এটা অর্গানাইজেশন খুব লুফে নেবে। হ্যাঁ, কারণ কমিউনিকেশনে সবাই চায় তার যে সাকসেস, তার যে প্রোডাক্ট, সেটাকে সে যাতে আরো সেল করতে পারে। এক্ষেত্রে আমি দেখেছি খুব ভালো ইয়ে পাওয়া যায়, এই স্কিলটার একটা ভালো আছে। এছাড়াও প্রোগ্রাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে কাজগুলো, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর কাজ রয়েছে। আমার মনে হয় যদি কেউ ওই বিষয়ে অল্প 2-1 বছরও কাজ করে থাকে, সে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। আর ফ্রেশারদের ক্ষেত্রে ওই যে বললাম, ইভেন্ট এজেন্সিটা হয়তো চট করে এন্ট্রিটা একটু কঠিন, কিন্তু there are other ways ইভেন্ট ভি হিসেবে বা একেবারে নতুন যারা মাস্টার্সে শেষ করেনি, তারা ইন্টার্ন হিসেবে কাজ করার স্কোপ থাকে। এরকম কিছু স্কোপ কিন্তু সবসময় কোনো না কোনো ভাবে আছে বা রয়েছিল। থ্যাংক ইউ ভাই, এটা আসলে একটা বড় একটা বিষয় যে মানে ফ্রেশারদের জন্য আমার কাছে যেটা মনে হয় ইউএনএ একটু অপরচুনিটি কম, বাট আপনি যেটা বললেন
লিস্ট ইউএনভি যেটা হতে পারে ফার্স্ট স্টেপ হইতে পারে ইউএন সিস্টেমের সাথে ইনকর্পোরেট হওয়ার জন্য। তো এটা একটা বড় বিষয় যে আপনাদের যাদের একেবারে রিফ্রেশার কিংবা 1-2 বছর এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু ইউএনবি বাংলাদেশের ওয়েবসাইটে ঢুকতে পারেন, অথবা ইউএনবি বাংলাদেশ নামে একটা ফেসবুক পেজ আছে, ওইখানে ওদের রেগুলার জব অপরচুনিটি গুলা ওদের শেয়ার করা হয়। সো আপনারা ওটা ইজিলি আপনারা দেখে আপনার সাথে যদি অ্যালাইন হয় আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং আমাদের জানা মতে অনেক ফ্রেশার অ্যাকচুয়ালি এইভাবে ইউএনবি তে ঢোকার পরে ওরা 6 মাস 1 বছর কাজ করার পরে ওরা কিন্তু ইনকর্পোরেট হয়ে গেছে মেইন ইউএন সিস্টেমের সাথে। এটা ইউএন সিস্টেমে ইনকর্পোরেটেড হওয়ার জন্য একটা মানে ভালো একটা অপরচুনিটি। আর এটার বাইরে ভাই আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে যারা ফ্রেশার তাদের জন্য বেসিক্যালি ইউএনটা ফোকাস করা ঠিক হবে না এই মুহূর্তে আমার কাছে। তারা কিন্তু মোর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিংবা যারা ন্যাশনাল এনজিও গুলো আছে সেই জবগুলা ফোকাস করতে পারেন। তো সেই ক্ষেত্রে তাদের অপরচুনিটিটা আরো বেশি বেড়ে যাবে সিলেকশন হওয়ার ক্ষেত্রে কিংবা শর্টলিস্ট হওয়ার ক্ষেত্রে। আর এগেইন আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যে এক্সপার্টিস, আপনি 10টা জব সার্কুলার 10টা অ্যাপ্লাই করলে আপনার হবে এটা কোনো কথা নেই। আপনাকে একটা অ্যাপ্লাই করলে একটার মতো করেই করতে হবে। আপনার এক্সপার্টিসের সাথে জব সার্কুলারের রিকোয়ারমেন্ট গুলো কতটুকু অ্যালাইন, আপনি কতটুকু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন থ্রু ইওর সিভি এন্ড কভার লেটার, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও ঠিক যে রোহিঙ্গা যখন ক্রাইসিস 2017 সালে শুরু হয়েছিল তখন যে অপরচুনিটি ছিল আর এখন 2021 সালের মার্চ মাসে সেই অপরচুনিটির কিন্তু অনেক পার্থক্য, অনেক তফাৎ আছে। এখন কিন্তু চ্যালেঞ্জিং জবটা আপনি একা অ্যাপ্লাই করতেছেন না, আপনি একটা জবের পিছনে হয়তো 20 জন অ্যাপ্লাই করতেছে, আগে 5 জন করতো। সো আপনাকে এই কম্পিটিশনটা করে আসতে হবে। সো আপনি অনেক সময় ভালো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও হয়তো সে শর্টলিস্ট হয় না। তো এর জন্য আপনাকে কভার লেটার এবং সিভিটা অ্যাপ্লিকেশনটা খুবই স্মার্ট হইতে হবে এবং তারা যেটা চাচ্ছে, রিক্রুটার যেটা চাচ্ছে সেটাকে ফোকাস করতে হবে। এটা আমার কাছে মনে হয় অনেকেই এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, এটা খুব জরুরি। ভাই আমাদের আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন খালেদ নামে একজন। তো খালেদ আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, ওই যে নূপুর যে প্রশ্নটা করেছিল ওইটার সাথে অনেকটা ম্যাচ করে আমার কোশ্চেনটা। সেটা হচ্ছে যে আসলে একটা হচ্ছে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করা, একদম হয়তো ডেভেলপমেন্ট সেক্টরে কেউ মাস্টার্স কমপ্লিট করে কিছুদিন কাজ করে হয়তো অ্যাপ্লাই করতেছে। আরেকটা হচ্ছে আমি হয়তো অন্য ফিল্ড থেকে সুইচ করে আসলাম, হয়তো অনেক বছর জব এক্সপিরিয়েন্স আমার আছে, বাট এটা হয়তো এক্স্যাক্টলি এই ডেভেলপমেন্ট সেক্টরের সাথে অ্যালাইন না বা ম্যাচ করে না। সেক্ষেত্রে আমিও কাইন্ড অফ ফ্রেশার, সে 1 বছর বা 1.5 বছর হয়তো কাজ করেছি কোথাও। আমার মানে সম্ভাবনাটা কিরকম আসলে বা কি ধরনের, এক্ষেত্রে আসলে এটাকে মানে কিভাবে ডিফেন্ড করা যায় বা এটাকে কিভাবে আমি নিজেকে অ্যাপ্রোচ করতে পারি বা কিভাবে আমি এই সেক্টরে মানে বেটার অপরচুনিটি গুলো অ্যাভেল করতে পারি, একটু বললে ভালো হতো আর কি। আমি সোহেলের অবশ্য শেষের দিকের কথাটা মধ্যে আমার উত্তর কিছুটা চলে আসছে, বাট মাহতাব ভাইকে এবং সোহেলকে দুজনকে আমি বলবো আর একটু আমাকে এই ব্যাপারে যেন একটু আইডিয়া দেওয়া হয় আর কি। আচ্ছা, থ্যাংক ইউ খালেদ ভাই। মাহতাব ভাই। আমি চেষ্টা করি। খালেদ, যেটা হলো যে আপনি পার্টিকুলারলি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি, এনরিচড এক্সপেরিয়েন্স আছে, আপনার প্রোফাইল সাংঘাতিক ভালো। আমার মনে হয় আপনার জন্য আটকাবে না, যেহেতু সেক্টরটা আমার মনে হয় যে আপনি অলরেডি ভালো করছেন। এবং যেটা হবে যে সামনে আপনার আরো হয়তো অপরচুনিটি গুলো তৈরি হবে, যেহেতু আপনার ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স আছে। এর চেয়ে বড় তো আর কিছু লাগে না। সেক্টরটা আলাদা হলো, সেটা একটা বড় জায়গা। তবে এখানে একটা জিনিস হতে পারে, আমি জানি না আপনার ইন্টারেস্টটা কেমন, যেহেতু আপনি টিচিং এর সাথে বা এডুকেশনের সাথে যুক্ত ছিলেন, এই সেক্টরের জবগুলোকে যদি আপনি সার্চ করেন, হাইলাইট করেন, তখন কিন্তু আপনার সেক্টরটা আলাদা হলো, ওই এক্সপেরিয়েন্সটাকে আপনি রিলেট করার একটা ভালো সুযোগ কিন্তু পাচ্ছেন। এক্স্যাক্টলি। যারা এডুকেশন নিয়ে কাজ করছে, বড় যারা অ্যাক্টর আছে, ইউনিসেফ আছে, এরকম ইন্টারন্যাশনাল এনজিও যারা কাজ করছে, এদের ক্ষেত্রে যদি আপনি একটু বেশি ফোকাস রাখেন, বেশি ইয়ে হন, সেক্ষেত্রে আপনি কিন্তু মানে আপনার আগের এক্সপেরিয়েন্সটা
ইয়ে করতে পারবে না, বলতে পারবে না যে এটা ভিন্ন সেক্টরের, তারা দেখবে এটা একটা রেলেভেন্ট একটা এক্সপিরিয়েন্স। সো সেরকমই যারা অন্য সেক্টর থেকে এসে একটু রেলেভেন্ট এরিয়াতে যদি তারা ট্রাই করে, আমার মনে হয় সম্ভাবনাগুলো বেড়ে যাবে। থ্যাংক ইউ হ্যাঁ, মাহতাব ভাই। মাহতাব ভাই থ্যাংক ইউ। এটা আসলে খুবই, খালেদ ভাইয়ের ক্ষেত্রে আমি যেটা মানে আপনার সাথে একটু অ্যাড করতে পারি, খালেদ ভাই যেহেতু টিচিং প্রফেশনে অনেকদিন অ্যাকচুয়ালি কাজ করেছেন, তো আমার মনে হয় এই সিটিংটা হচ্ছে যে সে এডুকেশন সেক্টরের সাথে কিছু কাজে সে ইনভলভ হইতে পারে, এবং তার এক্সপার্টিস আমার মনে হয় যেটা আছে বেসিক্যালি কারিকুলাম ডেভেলপমেন্ট। এখন পর্যন্ত কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে বড় একটা কাজ হচ্ছে ক্যাম্পের মানে এডুকেশন সেক্টরে। তো এইখানে খালেদ ভাইয়ের এক্সপার্টিস কিন্তু এখানে ভালো মতো কাজে লাগানোর সুযোগ আছে। তো এটা একটা বিষয় হইতে পারে আমার কাছে মনে হয়। খালেদ ভাই আপনি চিন্তা করতে পারেন। থ্যাংক ইউ দুইজনের কথাই আসলে মানে আমার যে এক্সপেক্টেড রিপ্লাইটা মানে রেসপন্স আমি আশা করছিলাম মানে করেছিলাম দুইজনের কাছ থেকে, সেটা ফুলফিলড আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ। থ্যাংক ইউ মাহতাব ভাই। আমাদের মোটামুটি আমরা টাইমের সাথে আছি। এখন হচ্ছে যে আমাদের আরো ধরেন 15 মিনিটের 10-15 মিনিট আমরা করতে পারবো। তো আমরা আস্তে আস্তে আমরা চ্যালেঞ্জ একটু করতে পারি, কারণ আমরা তো অনেক অপরচুনিটি, আরো 2-3টা স্লাইড আছে। জি জি ভাই, সেগুলো দিয়ে যদি যাই, কিছুটা চেষ্টা করি যাওয়ার। সেটা হচ্ছে আচ্ছা, যেটা হচ্ছে ওভারঅল অপরচুনিটির কথাগুলো যদি দেখি, এখানে সারাক্ষণই কোনো না কোনো রিক্রুটমেন্ট চলছে আর কি। অন্য সময় যেমন আমি নিজে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গিয়ে দেখেছি যে রোহিঙ্গা ইস্যুটি আসবার আগে আসলে জবের কিছু সাইকেল থাকে, বছরের সার্টেন টাইমে দেখা যেত জবের সংখ্যা খুব কমে গেছে ডেভেলপমেন্ট সেক্টর জবে, আবার কিছু সময়ে দেখা যেত বেড়ে গেছে। এটা হয়তো ফান্ডিং বা এটার সাইকেলের সাথে সম্পর্কিত। বছরের একটা সার্টেন টাইমে দেখা যেত কমে গেছে, অন্য সময় বেড়ে গেছে, এরকম একটা ওঠানামার মধ্যে ছিল। কিন্তু এইখানে কিন্তু দেখছি কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট গুলো চলছে, কারণ সেই প্রয়োজনটা এখানে থাকছে। আবার এখানে এটা হচ্ছে যে শর্ট টার্ম অপরচুনিটিস গুলো আছে, লঙ্গার টার্মও থাকছে। লঙ্গার টার্ম মানে কিন্তু অনেক লং টার্ম না। ডেভেলপমেন্ট সেক্টরে এখন পর্যন্ত অলমোস্ট সব এজেন্সি ম্যাক্সিমাম 1 বছরেরই দেয়, যদিও সেটা রিনিউড হয়ে যায় ফান্ড ইয়ে না থাকলে। আবার শর্ট টার্ম যারা রিসার্চ করতে চান অথবা কনসালটেন্সি করতে চান, প্রচুর অপরচুনিটিস কিন্তু এখানে তৈরি হচ্ছে। প্রচুর কনসালটেন্ট কিন্তু কাজ করছেন। কেউ যদি কোনো একটা সার্টেন এক্সপার্টিস নিয়ে ইয়ে করেন, যেমন একটু আগে খালেদের সাথে কথা হচ্ছিল, খালেদ যদি চান এডুকেশন রিলেটেড অনেক কনসালটেন্সিতেও যুক্ত হতে পারে, অথবা কেউ হয়তো অন্য একটা জায়গায় জব করছেন কিন্তু তার যদি সেই জবের ক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন না থাকে, শর্ট টার্ম এখানে প্রচুর কাজ হচ্ছে, ট্রেনিং এর কাজ হচ্ছে, রিসার্চের কাজ হচ্ছে, সেখানে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। রিসার্চের কথা বলা হচ্ছিল। এছাড়া আরেকটা বিষয় বলবো, এখানে কাজ করতে যে শেখার অনেক অপরচুনিটি থাকছে। এখানে ইন্টারন্যাশনাল এক্সপার্টরা আসছেন, ন্যাশনাল অনেক বড় বড় এক্সপার্টরা বিভিন্ন ইস্যুতে কাজ করছেন। সো আপনি কাজ করতে যে অন দ্য জব একটা ট্রেনিং হবে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, তাদের সাথে থেকে নেটওয়ার্ক তৈরি হবে, যেটা প্রফেশনালি আপনাকে অনেকভাবে হেল্প করবে। এবং আস্তে আস্তে যেটা করবে যে ইন্টারন্যাশনাল যেটা ডেভেলপমেন্ট সেক্টরে একসময় সবাই চিন্তা করে যে ন্যাশনাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল জব বা ইন্টারন্যাশনাল পজিশনে যাওয়ার, সেরকম একটা ক্যাপাসিটি আস্তে আস্তে তৈরি হবে। এবং এখানে কক্সবাজারে কাজ করাটাও কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স। এখানে বলবো, এখানে যে ইমার্জেন্সি সিচুয়েশন ছিল এবং এটার বিভিন্ন লেভেল ছিল, লেভেলটা এখন মানে অনেক ডিফিকাল্ট লেভেল থেকে একটু কম ডিফিকাল্ট লেভেলে আসছে। স্টিল এখানে কাজ করাটা একটা বড় এক্সপিরিয়েন্স, যেটা আপনি যদি টানা বছর 2 বা 1 বছর 2 বছর কাজ করেন, এটা বলতে পারবেন আলাদা করে যে আমি কক্সবাজারে কাজ করেছি। হ্যাঁ, এবং যেটা অন্য একটা ইমার্জেন্সি সেক্টর বা হিউম্যানিটেরিয়ান জবে যখন অ্যাপ্লাই করবেন, তখন ওইটা কিন্তু একটা বড় নির্ণায়ক ভূমিকা এখানে রাখবে যে উনি কক্সবাজারে কাজ করেছেন। তার এরকম ইয়ে আছে, পৃথিবীর সবচেয়ে বড় একটা ক্যাম্প রিফিউজি ইস্যু নিয়ে ডিল করছে, এরকম একটা জায়গায় উনি কাজ করেছেন। সো এটা একটা বড়, আমি বলবো প্রফেশনাল ক্ষেত্রে একটা অপরচুনিটির মতো রয়েছে আমাদের কাছে। এবার দেখা যাক কিছু কিছু চ্যালেঞ্জ কি কি আছে। সেটা হচ্ছে, হ্যাঁ প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু আবার ফান্ডও কিছু কিছু শ্রিঙ্ক হয়েছে। জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা আমরা বলছি, যেটার ভিত্তিতে আসলে ফান্ড হয়। অবশ্য সবই জয়েন্ট রেসপন্স প্ল্যানের আন্ডারে তা না, যেমন আমার সংস্থা জেআরপিতে নেই,
তার বাইরে থেকেই তারা কাজ করে। আমাদের বেশিরভাগ কাজ হোস্ট কমিউনিটির সাথে, যার ফলে আমাদের এই বছর সামান্য একটু অংশগ্রহণ থাকবে, কিন্তু পুরোটা সেটা খুব সামান্য। কিন্তু তারপর ওভারঅল ফান্ড সিচুয়েশন একটু চেঞ্জ হয়েছে, ফলে দেখা গেছে যে আগের থেকে এখন কিন্তু ইন্টারন্যাশনাল স্টাফ কমে গেছে এবং অর্গানাইজেশন গুলো তারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে। অনেকে অফিস হয়তো কক্সবাজার না রেখে টেকনাফ বা উখিয়াতে নিয়ে যাচ্ছে, কারণ তাদের কাজ করার সুবিধা, বা কক্সবাজার অনেক এক্সপেন্সিভ। সো ফান্ড চ্যালেঞ্জের সাথে সাথে কিছু পজিশনগত চেঞ্জ হয়তো এসছে, কিছু পজিশন হয়তো কমেও গেছে, এইটা একটা চ্যালেঞ্জ। আরেকটা বিষয় হচ্ছে এটা ফিজিক্যাল এবং মেন্টাল হার্ডশিপ থাকবে, বিশেষ করে যারা ক্যাম্পে কাজ করবেন, এটা অনেক অনেক তাদের উপর দিয়ে একটা প্রেশার যাবে। এইটা মেনে নেওয়ার মতো একটা রেডিনেস কিন্তু থাকতে হবে, কারণ এটা যথেষ্ট একটা ধকল যায়। আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে কক্সবাজারে যারা আছে, কক্সবাজারে বা টেকনাফ উখিয়াতে যারা থাকছেন, অনেকগুলো মানুষ চলে আসার কারণে, যে বলছিলাম 10 থেকে 12,000 মানুষ এসেছে, ফলে অ্যাকোমোডেশন একটা বড় ক্রাইসিস এখানে রয়েছে। কেউ যদি শেয়ার করে অ্যাকোমোডেশনে থাকে হয়তো একটা ম্যানেজেবল অবস্থায় থাকে, কিন্তু একা করতে গেলে বাড়ি খুঁজে পাওয়াই যায় না, এটা একটা অন্যতম বড় ক্রাইসিস। লিভিং কস্টও খুব হাই হয়ে গেছে এই এলাকায়। অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় ঢাকার চেয়ে লিভিং কস্ট কক্সবাজারে বেশি। কিছু কিছু কালচারাল কনটেক্সট আছে, কিছু কিছু লাইক কনজারভেটিভিজম এবং আরো অন্যান্য বিষয় মাথায় রাখতে হবে, এবং সেটাকে রেসপেক্ট করে কাজ এখানে করতে হবে। এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখা দরকার, কারণ আমরা যে এলাকায় কাজ করব সেই জায়গার কালচারাল কনটেক্সটটাকে বুঝতে হবে, এবং সেখানে রাতারাতি খুব র্যাডিক্যাল কিছু করা যাবে না, এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। কক্সবাজার যেহেতু শহর দেশের একটা প্রান্তে, ফলে ট্রাভেলের অপশনস গুলো কিন্তু লিমিটেড এবং খুব টাইম কনজিউমিং, যথেষ্ট সময় কিন্তু লাগে। আপনি ঢাকা আসবেন, বা যে মানুষটি উত্তরবঙ্গে থাকেন অথবা সিলেটের দিকে থাকেন, তার জন্য কিন্তু যাত্রাটা অনেক দীর্ঘ, মানে চাইলেই প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসাটা যায় না উইকেন্ডে। তো এরকম কিছু বিষয় ওখানে মাথায় রেখেই আসলে কক্সবাজারে কাজ নিতে হবে। যারা পরিবার নিয়ে থাকতে চান অথবা হেলথ কন্ডিশন আছে, কক্সবাজারে যদিও বড় বড় সংস্থাগুলো তাদের নিজস্ব ক্লিনিক বা ডিসপেন্সারি থাকে, নিজস্ব ডক্টর থাকেন, কিন্তু ওভারঅল যদি বড় কোনো সিচুয়েশন তৈরি হয়, হেলথ এবং এডুকেশন, স্কুলিং, এটার অপশনগুলো কিন্তু একটু কম, বা খুব ভালো মানের হেলথ বা এডুকেশনাল ইনস্টিটিউশনস কিন্তু একটু কম। সো এটা বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকতে চায়, বাচ্চা নিয়ে থাকতে চায়, তাদের ক্ষেত্রে একটা বড় চিন্তার বিষয় এখানে আসে। ইভেন রিক্রিয়েশনাল অপরচুনিটিস, আমি যেটা বলার সময় হাসছি, কারণ লোকজনে ঘুরতে কক্সবাজারে যায়, কিন্তু যারা কক্সবাজারে থাকে সবাই কিন্তু আর অতটা এনজয় করতে পারে না। সেক্ষেত্রে যে সমুদ্রকে এনজয় করতে পারে না, তার জন্য অথবা যে ধরুন পাহাড়ে যাবে, ট্রেকিং এ যাবে, ওই রকম মানে আউটডোর ইয়েতে অভ্যস্ত না, তার জন্য রিক্রিয়েশনাল অপরচুনিটি কিন্তু একটু কম, মানে আসলেই কম আর কি। মানে খুব ছোট জায়গা, এটা হইতে পারে যে মানে আমি ইউজ টু হইলেও মানে একই জিনিস কতবার, মানে এটাও একটা বিষয়। নাম্বার 1। আবার নাম্বার 2 হচ্ছে যে আপনি কতটুকু অপরচুনিটি পাচ্ছেন ওই রিক্রিয়েশনাল অপশনটা অ্যাভেল করার জন্য। সাপোজ যারা কক্সবাজার থেকে ক্যাম্পে যাওয়া আসা করেন, তাদের যাইতে হয় অনেকটা আর্লি মর্নিং এ, আসতে হয় লেট ইভিনিং এ। তো দেখা যায় যে আসলেও তাদের ওই যে উইকেন্ড ছাড়া তখন আসলে তাদের সুযোগ থাকে না, আর উইকেন্ডে আসলে বিভিন্ন কাজ থাকে, নিজের রেস্টের বিষয় থাকে। এটা একটা বিষয়, কারণ এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে কম্পেয়ার উইথ দ্য আউটসাইড জব, ক্যাম্পের এখানে একটু মোর চ্যালেঞ্জিং এবং একটু বেশি এঙ্গেজ থাকতে হয় সব সময়। তো সেটাও একটা রিক্রিয়েশনাল এর একটা চ্যালেঞ্জ হইতে পারে। এটা কিন্তু লঙ্গার টার্মে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট পড়বেই। আপনার হয়তো হঠাৎ করে খুব এক্সস্টেড ফিল করবেন, এটা একটা সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, আনলেস আপনি নিজে কোনো রিক্রিয়েশন খুঁজে বের করতে পারেন, এটা একটা চ্যালেঞ্জিং একটা অবস্থা। তো এইগুলো কিছু চ্যালেঞ্জিং অবস্থা আছে, সেটাও মাথায় রাখা দরকার। আরেকটা একটু একটা বিষয় বলে রাখি, চ্যালেঞ্জের মধ্যে কি এটাকে একটা চ্যালেঞ্জ কিনা, কারণ মানে ক্যাম্পের যে জবগুলো হয় সেগুলো কিন্তু মোর অফেন কিন্তু ক্যাম্পের বাইরের সেটিংসে কিন্তু দেখা যায় না। সাপোজ সাইট ম্যানেজমেন্ট কিংবা রেজিস্ট্রেশন কিংবা মানে অন্য একটা জব, তো এটা কিন্তু মোর ফ্রিকুয়েন্টলি বাইরের জব অপরচুনিটি নাই ওইভাবে বললে।
তো এটা কি এরকম একটা চ্যালেঞ্জ হইতে পারে কিনা? আমি ওইখানে কাজ করতেছি, কিন্তু দেখা গেল যে আমি 1 বছর পরে সুইচ করে চলে আসতে চাই, 2 বছর পরে সুইচ করে চলে আসতে চাই, কিন্তু আমার রিলেভেন্ট জব আমি ন্যাশনাল কনটেক্সটে পাচ্ছি না। এটাও তো একটা চ্যালেঞ্জ মনে হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মানে আবার যদি আপনি মেইন স্ট্রিম ডেভেলপমেন্টে ফিরে আসতে চান, অনেক সময় দেখা যায় এটা একটা চ্যালেঞ্জের জায়গা আছে। এটা ভালো পয়েন্টস আসলে, থ্যাংক ইউ, এটা খুবই চমৎকার পয়েন্ট। মেবি আমার কাছ থেকে লাস্ট স্লাইড। হ্যাঁ, আমরা লাস্ট ধরে খালেদ ভাই সম্ভবত একটু হ্যান্ড রেজ করেছে, আর একটু শুনি খালেদ ভাই কাছে। না, আচ্ছা, এখানে মাহতাব ভাইয়ের পয়েন্টগুলো আসলে চ্যালেঞ্জগুলো মানে খুবই গোছানো ছিল, খুবই সুন্দর লেগেছে আমার। আর এটার সাথে একটা হচ্ছে ফান্ড ট্রিং করা, আর একটা হচ্ছে যে মানে হঠাৎ করে অনেক সময় দেখা যাচ্ছে যে ওরকম প্রায়র নোটিফিকেশন ছাড়াই অনেক অর্গানাইজেশন বিভিন্ন কারণে, যেমন কোভিডের সময় অনেকে জব হারিয়েছে, আবার অনেক সময় ওইরকম প্রায়র কোনো নোটিফিকেশন ছাড়াই অনেক দেখা যাচ্ছে যে জব থেকে তাদেরকে হঠাৎ করেই বলে দিচ্ছে যে তাদের আর কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে না। এইটাও মনে একটা বড় চ্যালেঞ্জ হইতে পারে আমার মনে হয়। অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, আমার জানাশোনা অনেকের ক্ষেত্রে হয়েছে আর কি। এটা শুধু ফান্ডের ক্ষেত্রে না, এখানে ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করে তাদেরও অনেক ড্রব্যাকস আছে, যেটা আমি ফিল করেছি আর কি। এটাকে আপনারা মানে এই ব্যাপারে আপনাদের ওপিনিয়নটা কি আসলে, বা এটাকে আপনারা কিভাবে দেখছেন? যেহেতু আপনারা এই সেক্টরে অনেকদিন ধরে আছেন, সোহেল আমার চেয়ে অনেক জুনিয়র হলেও হি ইজ মাচ মোর এক্সপার্ট এন্ড এক্সপিরিয়েন্সড ওয়ান ইন দিস সেক্টর। সো দুইজনের দৃষ্টি আমি আকর্ষণ করব, আর মাহতাব ভাইয়ের কথা বলাই বাহুল্য। এরকম কিছু কিছু বিষয় হয়েছে অ্যাকচুয়ালি। খালেদ, আপনি যেটা বলছেন এটা স্টিল মানে দুটো বিষয় এখানে আছে। একটা হচ্ছে অনেক সময় আছে যে ম্যানেজমেন্ট লেভেলে একটা বড় চেঞ্জ হয়, বা পলিসি বা ডিসিশন লেভেলে কিছু চেঞ্জ হয়েছে, অনেক এজেন্সি হয়তো রিস্ট্রাকচারিং করেছে, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তবে ফান্ডের ইস্যুটা একটা বড় ইস্যু। বিশেষ করে যারা জেআরপি নির্ভর ফান্ড পায় তারা কিন্তু ফান্ড কমিটমেন্ট একবারে 1 বছরের বেশি পায় না, ঠিক আছে? যেমন যারা এখন জেআরপির আন্ডার আছে তারা 2021-এর ডিসেম্বর পর্যন্তই জানে, 22-এ কি হবে সেটা কিন্তু আবার তারা হয়তো সেপ্টেম্বর অক্টোবরে যেয়ে বুঝতে পারবে, তার আগ পর্যন্ত বুঝতে পারবে না। এরকম ক্ষেত্রে অনেক সময় হয়। ইভেন এজেন্সিও কোনো এজেন্সি আছে যারা কিন্তু কন্ট্রাক্ট দেয় 3 মাস করে করে। এমনও আছে কেউ হয়তো 2 বছর কাজ করেছে, কিন্তু প্রতিবারই তাকে 3 মাস পর পর কন্ট্রাক্টটাকে রিনিউ করা হচ্ছে। এরকম কিছু চ্যালেঞ্জিং জায়গা আছে। হ্যাঁ, কারণ বিশেষ করে জেআরপির সাথে সম্পর্কিত পজিশনগুলো ওরকম থাকে। আর যারা একটু লঙ্গার টার্ম পায় সেক্ষেত্রে হয়তো তাদের কন্ট্রাক্টগুলো 1 বছর হয়। সো দেয়ার আর ডিফারেন্ট চ্যালেঞ্জেস। আপনি যেটা বলছেন উইচ ইজ ভেরি ট্রু। কখনো অর্গানাইজেশনের তাদের নিজস্ব রিস্ট্রাকচারিং বা মেজর পলিসি চেঞ্জের কারণে হয়তো অনেক পজিশন হয়তো কমিয়ে ফেলা হয় বা চেঞ্জ করে ফেলা হয়। আবার অনেক সময় ফান্ডিং এর কারণে এটা হচ্ছে। এবং ফান্ডিং এর ক্ষেত্রে একটা বড় ইস্যু ছিল হচ্ছে প্যান্ডেমিকের সময় এটা অনেক হচ্ছে, কারণ ওই সময় অনেক এজেন্সি বুঝতে পারছিল না তারা কি করবে, বা তারা হয়তো ওইটা যেহেতু কাজ করতে পারছিল না অনেক ফান্ড ফেরত গেছে। হ্যাঁ, কারণ একটা বিষয় কমিটমেন্ট করা হয়েছে, সবাই রিপ্রোফাইল করতে পারেনি। আমি জানি অনেক তারা রিপ্রোফাইল করেছে একটা প্রজেক্ট, খানিকটা অংশ তারা ইমার্জেন্সি সাপোর্ট, কোভিড সাপোর্ট হিসেবে দিয়েছে, কিন্তু সবাই সেটা করতে পারেনি। সেক্ষেত্রে ওই ফান্ডগুলো হয়তো কিছু কিছু ফেরত গেছে। ইয়েস, ইউ আর রাইট, देयर আর ডিফারেন্ট চ্যালেঞ্জেস। আরেকটা বিষয় আমার একটু জানার ছিল, আমি দুজনের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আপনারা যারা ইউএন অর্গানাইজেশন গুলা যাদেরকে ফান্ড দেয়, আপনাদের অনেক পার্টনার অর্গানাইজেশন আছে, যেমন আমি যে অর্গানাইজেশনে কাজ করি ওরাও ইউএনএসসিআর এর পার্টনার। এখন আমার একটা বিষয় আসলে জানতে ইচ্ছা করে, আমি জানি না আসলে এই আনসারটা আমাকে কে দিতে পারবে, সেটা হচ্ছে যে আপনারা যাদেরকে ফান্ড দেন তাদের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলোকে আপনারা মনিটরিংটা আসলে কিভাবে করেন, এটা স্ট্যান্ডার্ডটা কি? কারণ দেখা যাচ্ছে যে আমি যেটা ম্যানেজমেন্টের সাথে কাজ করে যেটা ফিল করেছি, যেহেতু আমি অ্যাডমিন এবং ম্যানেজমেন্ট ইয়েতেই কাজ করি কিন্তু ফিল্ড লেভেলে, তো এখন যারা ম্যানেজমেন্টের থেকে যারা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আসলে যারা ফান্ড দেন, আপনারা যারা ডোনার এজেন্সি যারা আছেন তারা আসলে তাদেরকে মনিটরিংটা কিভাবে করেন, তারা সেটার মানে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা যে ফান্ডটা দিচ্ছেন, বা স্টাফদের যে সমস্ত ফ্যাসিলিটিস বা যে সমস্ত প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে কাজগুলা যেভাবে করা দরকার ছিল, আপনাদের যে রিকোয়ারমেন্ট সেটা এক্স্যাক্টলি ফুলফিলমেন্ট হচ্ছে কিনা, এটাকে আপনারা আসলে মনিটরিং এর জন্য কোনো টুল আছে কিনা, ডেভেলপ কোনো টুল, বা আপনারা কিভাবে এটাকে আসলে মানে কন্ট্রোল করেন, এটা আমার একটু জানার ছিল আসলে। আমি ইটস এ বিগ কোশ্চেন আই অলওয়েজ রেজ ইন মাই হেড। আচ্ছা খালিদ, আপনার খুব অনেক বড় প্রশ্ন, কিন্তু এই ফোকাসটা একটা জায়গায় আসলে মনিটরিংটা, হাউ ডু ইউ পিপল মনিটর?
হ্যাঁ, উত্তরটাও একটু চিন্তা ভাবনা করে সময় নিয়ে দিতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো, বা আমি পার্সোনালি ঠিক আজকে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরে যেতে চাইবো না। কারণটা হচ্ছে তাহলে আমরা একটু শিফট করে ফেলবো সিচুয়েশন থেকে। মানে আমরা এটা নিয়ে আবার আরেকদিন আলোচনা করতে পারি, বা ভেরি ওয়েল উই ক্যান অলসো ডিসকাস ইন ওয়ান টু ওয়ান। অবশ্যই দেয়ার আর সিস্টেমস, তবে আমার মনে হয় আজকে এই প্রসঙ্গটা আমরা না যাই, কারণ তাহলে আমরা মূল প্রসঙ্গ থেকে অনেক বেশি ডেভিয়েট হয়ে যাবো আর কি। যদি আপনি কিছু না মনে It's করেন, okay. আমরা এটা- Matab, I'm convinced for the time being. ওকে, থ্যাংক ইউ মাহতাব ভাই। মনে হয় আমরা নেক্সট স্লাইডে দিতে পারি তাহলে। হ্যাঁ, আমার মনে হয় আর একটা স্লাইডই আছে। তো আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকগুলো প্রসঙ্গ কিন্তু এসছে যে আমরা নতুন অথবা অল্প দিন হলো কাজ করছি, কিভাবে প্রিপেয়ার করবো। যারা এক্সপিরিয়েন্স আছেন নিশ্চয়ই তারা তাদের মতো করে প্রিপারেশন নেবেন বা চিন্তা ভাবনা করে আসবেন। প্রথম কথা হচ্ছে কিছু চ্যালেঞ্জের কথা বলেছি, এগুলো সবসময় মাথায় রাখবেন যে এগুলো আপনাকে মেনে নিতে হবে আর কি, কারণ এখানে আসবার পরে ওটা রিয়েলি আপনাকে স্ট্রাইক করবে। এছাড়াও যেটা হয় যে বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ, তারপর আমরা খুব ডাইভার্স। যে ছেলেটি বা যে মেয়েটি উত্তরবঙ্গে কাজ করে বা সিলেটে কাজ করে, এখানে কালচার বা সংস্কৃতি, ফুড হ্যাবিট সবকিছু কিন্তু এখানে একটু ডিফারেন্ট। সেখানে সিচুয়েশন, এখানের মানুষকে তাকে বুঝতে হবে, তার ওই রেসপেক্টের জায়গাটা তৈরি করতে হবে। কারণ রেসপেক্ট যদি তার ভিতর না থাকে তাহলে সে আসলে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারবে না। সেকেন্ডলি হচ্ছে চিন্তা করতে হবে সে কি স্কিলটা এখানে অফার করতে পারে, কি এক্সপিরিয়েন্স সে নিয়ে আসছে, এবং সেই রিলেটেড জবগুলোকে সে প্রপারলি অ্যাপ্লাই করছে কিনা, এবং কি করে সে, যেটা সোহেলও বলছিলেন যে অ্যাপ্লিকেশন দিয়ে শুরু এন্ড দেন সিভিতে আমরা প্রপারলি এটা রিফ্লেক্ট করতে পারি, এইটা করতে হবে। এবং সেটা আমাদের রেজিউমে নিয়ে অথবা অ্যাপ্লিকেশনে প্রপারলি অ্যাচিভমেন্ট গুলো, এই ছোট এক্সপিরিয়েন্স তার কিন্তু ভালো অ্যাচিভমেন্ট থাকতে হবে, সেটাকে হাইলাইট করা জরুরি। বোঝাতে হবে কেন সে আসলে খুব ভালো কিছু, ভালো একজন কর্মী হিসেবে সেই সংস্থাকে সাপোর্ট দিতে পারে, সেটা বোঝাতে হবে। জব সাইট গুলোকে রেগুলারলি দেখতে হবে, কারণ এখানে জব সাইট কিন্তু একটা দুটো নয়, অনেকগুলো। কারণ কিছু কিছু ইউএন এজেন্সি বা ইন্টারন্যাশনাল এনজিও আছে, তারা কিন্তু বিডি জবস বা যে কমন যে ইয়েগুলো থাকে বা পত্রিকায় কিন্তু অনেক সময় বিজ্ঞাপন দেয় না, কিন্তু তাদের ওয়েবসাইটে দেয়। সো আমাদের ওই রেলেভেন্ট এজেন্সি গুলোকে আইডেন্টিফাই করে, এটা খুব সহজ, যেটা হচ্ছে জব লিঙ্ক গুলো একটা জায়গায় সেভ করে রাখলেন, দেন যেদিন আপনি ভিজিট করবেন সেদিন সবগুলোতেই ভিজিট করলেন। ধরেন উইকলি একদিন বা দুদিন ভিজিট করলেন, দেখলেন যে আপনার রেলেভেন্ট কোনো জব আছে কিনা। কারণ খেয়াল রাখবেন সব জব নোটিফিকেশন কিন্তু বিডি জবসে যায় না, অনেক এজেন্সি দেয় না, ঠিক আছে। সো আপনাকে কিন্তু এটা ওয়াইড করতে হবে, আপনি মেক শিওর যে আপনি মিস করছেন না কোনো কিছু। আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই প্রচুর পড়তে হবে, ব্রাউজ করতে হবে, বিভিন্ন সোর্স থেকে রিড করতে হবে, যাতে সমস্যাগুলো আমরা জানতে পারি। আর হচ্ছে আইসিজির খুব একটা রিসোর্সফুল ওয়েবসাইট আছে, অনেক রিসার্চ, অনেক কিছু কিন্তু ওখানে দেয়া আছে। সো আপনি ওখান থেকে অনেক কিছু জানতে পারেন, কারেন্ট সিচুয়েশন কি, গত বছর কি ছিল, আগামী বছরের প্ল্যান কি, এগুলো কিন্তু অনেক ইনফরমেশন পেতে পারেন, আপডেট করতে পারেন নিজেকে। সেটা আমি বলবো যে আইসিজি আপনি দিলেই চলে আসবে, এবং সেখানে বিভিন্ন সাবসেক্টরের ডকুমেন্টস গুলো আছে, মিটিং মিনিটস আছে, চাইলে সেগুলো পড়ে আপনার ইন্টারেস্ট অনুযায়ী সেই সেক্টর সম্পর্কে আগে থেকে জেনে নিতে পারেন। বিভিন্ন অনলাইন কোর্স গুলো এখন পাওয়া যাচ্ছে, এবং ফ্রি কোর্স, আবার চাইলে আপনি পে করে সার্টিফিকেটও নিতে পারেন। কোর্সেরা আছে, এডেক্স আছে, অথবা বিভিন্ন ইউনিভার্সিটি গুলো ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস করে, সেগুলো আপনি সার্চ করে করে রেলেভেন্ট ইস্যুতে, মানে এখানে কিন্তু অনেক নামকরা বিশ্ববিদ্যালয় আছে, হার্ভার্ড, অক্সফোর্ড, তারাও অক্সফোর্ডের বিভিন্ন কলেজগুলো, তারাও কিন্তু এই মুখ তাদের কিন্তু আছে। তো সেখান থেকে কিছু ভালো কিছু কোর্স আপনি করতে পারেন, যেটা আপনি রিয়েলি কাজে লাগাতে পারবেন। আর আরেকটা হচ্ছে অ্যাপ্লাই করাটা যেমন একটা, ওখান থেকে আসলে পরীক্ষাটা শুরু, যখন আপনি কোনো কল পাবেন রিটেনের জন্য এবং ইন্টারভিউ, প্রত্যেকটা স্টেজের জন্য কিন্তু আপনার খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, কারণ মনে রাখবেন আপনার কম্পিটিটর কিন্তু অনেক অনেক ছেলে মেয়েরা কিন্তু এখন জব করছে, কাজেই প্রিপারেশনটা খুব ভালো হতে হবে। আপনাকে বোঝাতে হবে আপনি অন্যদের থেকে আলাদা, মোদ্দা কথা এটাই। আপনি যতক্ষণ না প্রমাণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চান্সেস কিন্তু তখনও অত শক্ত করতে না। তো এগুলো খুব কমন কথাবার্তা, যে কোনো জবের ক্ষেত্রে সত্য, তারপর মনে হলো যে একটু আলোচনা করে নিই। আর আমার মনে হয় আমার দিক থেকে এইটুকু, বাট সোহেল যদি থ্যাংক ইউ ভাই।
সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় অনেকের যেটা কোশ্চেন ছিল যে আসলে রিফ্রেশার, সো আমার মনে হয় লাস্ট স্লাইড দিয়ে অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার আমার মনে হয় কভার হয়ে গেছে। তো যেটা ভাই যেটা অলরেডি বলেছেন আপনি, তো অ্যাকচুয়ালি আমাকে অলরেডি ওয়াচ করতে হবে সিচুয়েশনটা। আমি যে জব খুঁজি আমাকে আসলে খোঁজার মতো খুঁজতে হবে, এবং আমাদের যে জব সাইট গুলো আছে সেগুলোতে রেগুলার ভিজিট করতে হবে, এবং টাইপস অফ জব আমার সাথে যেগুলো রিলেভেন্ট সেগুলোকে মোর ফোকাস রাখতে হবে, সেগুলোর উপরে একটু স্পেশাল নজর রাখতে হবে, এটা খুব জরুরি। সো ভাই যেটা বললো অলরেডি বিডি জব ছাড়াও কিন্তু আরো বিভিন্ন জব সাইটসও আছে, প্লাস হচ্ছে যে অনেক অর্গানাইজেশন বিডি জব সার্কুলার দেয় না, তাদের ওয়েবসাইটে সার্কুলার দেয়, দেন ওইখান থেকেই এটা হচ্ছে যে ওরা অ্যাপ্লিকেশন রিসিভ করে, সো ওদের সিস্টেমে রিসিভ করে, সো আপনাকে ওটাও অ্যাকচুয়ালি মানে মনে রাখতে হবে। এর পাশাপাশি যেটা হতে পারে যে যেমন ইউএন জবস একটা সাইট আছে, সেটা হচ্ছে সারা বিশ্বের জব নিয়েই পাওয়া যায়, সো আপনি কক্সবাজার সিলেক্ট করলে কক্সবাজার রিলেটেড জব চলে আসবে, সো ইউএন জবস, সো এটা একটা সাইট হইতে পারে বিডি জবস এর পাশাপাশি। আর একটা যেটা হচ্ছে হলো ভাই, আমি একটা মিস করে গেছি, সেটা মনে হয় যে ইউএন এজেন্সিতে সরাসরি ইউএন এজেন্সি অনেক সময় রিক্রুট না করে থার্ড পার্টির থ্রুতে কিন্তু অনেক রিক্রুটমেন্ট হচ্ছে। বেসিক্যালি আমি যতদিন আইওএম, ইউএনএইচসিআর, তারপর হচ্ছে ইউনিসেফ, এরা কিন্তু থার্ড পার্টির থ্রুতে অনেক অনেক লোক রিক্রুট করতেছে। আমি হয়তো একটা এক্স প্ল্যাটফর্মের থ্রুতে আসছি, কিন্তু কাজ করতেছি হচ্ছে ওই ইউএন এজেন্সির জন্য। তো এটাও কিন্তু ইউএন এজেন্সির ওরিয়েন্টেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তখন আপনার পারফরমেন্স ভালো হলে অনেক সময় যেটা দেখা গেছে ইউএন এজেন্সি তাকে ইনকর্পোরেট করে নিচ্ছে তাদের সিস্টেমের সাথে। তো এইগুলাও আপনাকে আসলে মানে দেখা দরকার, বিভিন্ন সাইটে এগুলো জব সার্কুলার গুলো আসে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে অনেকেরই এইখানে মারুফ একটা কোশ্চেন করেছিলেন যে হোয়াট আর দ্য বেসিক স্কিলস রিকোয়ার্ড। আমার মনে হয় যে ফর দ্য ফ্রেশার্স, তো আমার লাস্ট স্লাইড দিয়ে আপনার অনেকগুলা কোশ্চেন চলে আসছে। তো তারপরে হচ্ছে যে মেহেদি হাসান একটা কোশ্চেন করেছিল যে আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আসলে। হ্যাঁ, আপনি বলেছেন যে আরবান ডেভেলপমেন্ট, ওয়াশ, মাইগ্রেশন, রিইন্টিগ্রেশন, অ্যাডভোকেসি, অনেক এক্সপিরিয়েন্স আছে। সো আমরা যেটা রিকোয়েস্ট করবো, সাজেস্ট করব, আপনার এই এক্সপিরিয়েন্স গুলাকে ওই স্পেসিফিক জব সেক্টরের সাথে রিলেট করে আপনার কভার লেটার এবং সিভি কে ভালো মতো আপডেট করতে পারলে, ভালো মতো আপনার এক্সপার্টিস গুলা রিপ্রেজেন্ট করতে পারলে আই থিংক আপনি সাকসেস হতে পারেন। তো আমার মনে হয় যে ভাই আমাদের টাইমও শেষ, কারো কোনো ফাইনাল কমেন্টস থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করব। হ্যাঁ ভাই প্লিজ। আমি একটা লাস্ট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যারা অনলাইনে তাদের নিজস্ব সিস্টেমে অ্যাপ্লিকেশন কল করে, ধরেন বিশেষ করে ইউএন এজেন্সি গুলো বা অনেক ইন্টারন্যাশনাল এজেন্সি লাইক কেয়ার, সেভও ফাইল করে, সেক্ষেত্রে যেটা হচ্ছে প্লিজ স্টার্ট ওয়েল অ্যাহেড। লাইক যদি কোনোটার ডেডলাইন থাকে 20 তারিখে, অ্যাটলিস্ট 5-7 দিন আগে থেকে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করেন, যদি বিশেষ করে ওখানে আপনি এর আগে অ্যাপ্লাই না করে থাকেন, কারণ আপনার পুরো সিভিটা ওর সিস্টেমে কিন্তু ডেভেলপ করতে হবে, সেটা একবারে এক সিটিংয়ে নাও হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে শেষের দিকে যে অনেক সময় অনেক মানুষ একসাথে অ্যাপ্লাই করা শুরু করে, তো অনেক সময় সিস্টেম হ্যাং হয়ে যায়, সিস্টেম ক্রাশ করে, অনেক চ্যালেঞ্জ গুলো থাকে। সো অনলাইনের অ্যাপ্লিকেশন গুলো অবশ্যই একটু আগে করবেন, অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন ডেডলাইনের 4-5 দিন আগে শেষ করে ফেলবার চেষ্টা করবেন। ভাই এটা একটা, এর সাথে যেটা আরেকটা জরুরি সেটা হচ্ছে যে বিভিন্ন যারা মানে নিজের অর্গানাইজেশনের ওয়েবসাইটের থ্রুতে যারা অ্যাপ্লিকেশন করে, সো বেসিক্যালি ওইখানে কিন্তু একটা নোটিফিকেশন পাওয়ারও কিন্তু একটা ওয়ে আছে। সো আপনি ওদের পেজটা সাবস্ক্রাইব করে রাখলে ওদের কোনো জব অপরচুনিটি আসলে ওরা কিন্তু আপনাকে সরাসরি মেইল পাঠাই দেবে। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি ওই ওয়েবসাইটে যদি সাবস্ক্রাইব করে রাখেন, ওই অর্গানাইজেশনের জব রিকোয়ারমেন্টে যদি সাবস্ক্রাইব করে রাখেন, দেন কোনো মানে জব অপরচুনিটি ওপেন হলেই আপনার রিলেভেন্ট, তাহলে ওরা আপনি কিন্তু সরাসরি আপনার নোটিফিকেশন চলে আসবে, দেন আপনি ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন। ভাই আমার মনে হয় ফাইনাল একজন হ্যান্ড রেজ করেছে, ফাইনাল ওনার কাছ থেকে শুনে আমরা শেষ করি। হ্যাঁ হ্যাঁ নূপুর। রাইট, নূপুর বোধহয় হাত। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, এটা কতটা রিলেভেন্ট হবে আমি বুঝতে পারছি না আসলে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে কভার লেটারটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাতে অ্যাজ এ এন্ট্রি লেভেলের জব সিকার হিসেবে কি থাকলে এটা হচ্ছে আই ক্যাচি হবে বা জব পাওয়ার পসিবিলিটিটা বাড়বে? কভার লেটারে আমি কি ইনফরমেশন গুলো দিলে হচ্ছে আমার জব পাওয়ার পসিবিলিটিটা বাড়বে? কভার লেটারের ক্ষেত্রে যেটা হয় যে
আপনি কেন এই জবটা ম্যাচ করছেন সেটা যদি আপনি বলতে পারেন। যেমন একটা জব যখন কল করা হয়, অ্যাপ্লিকেশন কল করা হয়, সেখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়, কি ধরনের এক্সপিরিয়েন্স চাইছে, কি ধরনের স্কিলস লাগবে। ভাইয়া একটু বলি যে এন্ট্রি লেভেলের জবের ক্ষেত্রে তো আমার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকবে না, ওই যা যা চাবে তার এক্সপিরিয়েন্স তো অ্যাকচুয়ালি থাকে না, অনেকেরই থাকে না এন্ট্রি লেভেলের জবের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি কিভাবে ওটা আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা অন্য আদার্স কি কি অ্যাক্টিভিটিজ এর সাথে আমি মেলাতে পারি, মানে কিভাবে আমি তখন কভার লেটারটা সাজাবো? এক্ষেত্রে আপনার যেটা আছে সেটাকে হাইলাইট করতে হবে। ধরুন মানে আপনি কেন জবটা অ্যাপ্লাই করছেন, নিশ্চয়ই কোনো একটা রেলেভেন্স আছে, আইদার ওটা এডুকেশনের সাথে রেলেভেন্ট অথবা হয়তো কিছুটা আপনি কাজ করেছেন। হ্যাঁ, ধরুন একটা চাইল্ড প্রোটেকশন নিয়ে কিছু এক্সপিরিয়েন্স জানা হয়েছে, আপনি চাইল্ড প্রোটেকশন নিয়ে হয়তো একটা রিসার্চে কাজ করেছেন, প্রোগ্রামেটিক কাজ করেননি। মানে একেবারে যদি মিল না থাকে তাহলে সেটা রেলেভেন্স দেখানোটা মুশকিল। কিছু মিল যদি থাকে, ধরুন এমনটা যদি হলো যে ওখানে বলেছে চাইল্ড প্রোটেকশনে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আপনি কাজ করেননি কিন্তু রিসার্চে একটা পার্টিসিপেট করেছেন, সেই রিসার্চটাকে তখন হাইলাইট করতে হবে যে আমি এই একটা রিসার্চে ছিলাম, সেখানে এরকম কিছু জিনিস ফাইন্ডিংস এসেছে যেটা নিয়ে অন্য একটা ইন্টারভেনশনকে ডিজাইন করা হয়েছে। মানে মানে আমার যেটা আছে সেটাকে আমি হাইলাইট করবো, কখনোই এমন কিছু ইনফরমেশন দেবো না যেটা সঠিক নয় বা যেটাকে ক্রস চেক করলে আমি সমস্যা পড়ে যাবো। সো ওই জায়গাটা আমার খেয়াল রাখতে হবে। জি ভাই, এটা আমি আপনার সাথে একটু অ্যাড করতে, সেটা হচ্ছে যে এটা খুব জরুরি। আমার কাছে মনে হয় যে কোন যে জবের জন্য আমি অ্যাপ্লাই করব, সে জব কোনো না কোনো ভাবে আমার সাথে রিলেটেড, আদারওয়াইজ তো সে আমাকে কখনোই ডাকবে না। তো সেটা হয়তো আমার পড়ালেখার সাথে রিলেটেড অথবা কোনো একটা কোর্সের সাথে রিলেটেড। তো অ্যাটলিস্ট আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, অ্যাটলিস্ট আপনি মেনশন করতে পারেন যে আমি একাডেমিক কোর্স হিসেবে আমার এই কোর্সগুলো পড়েছি এবং এই বিষয়গুলোকে আমি কভার করেছি, এবং যেগুলো আমার অ্যাকচুয়ালি এই জব রেসপন্সিবিলিটিগুলো পারফর্ম করার ক্ষেত্রে আমাকে হেল্প করবে, এবং আমি কনফিডেন্ট যে আমি এইগুলা করতে পারবো ভালো মতো। তো অ্যাটলিস্ট আপনার জব খুঁজবেন আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে, আপনার যে এডুকেশনাল এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে তো জব খুঁজবেন। তো অ্যাটলিস্ট জবের সবটুকু 100% এর মিল না থাকলেও কোনো বিষয়ে আপনার অলরেডি মিল থাকবে, আপনাকে অ্যালাইন হবে আপনার কোয়ালিফিকেশনের সাথে। তো সেটাকেই হাইলাইট করা, এটা হচ্ছে যে খুব জরুরি। আর অবশ্যই জব ডেসক্রিপশন যদি এন্ট্রি লেভেলের জব হয়, তারা এমন কিছু লিখবে না জব মানে অ্যাটলিস্ট অ্যাজ এ রিক্রুটার যে আপনার জন্য সেটা অনেক বেশি বার্ডেন হয়ে যায়। তবে এটাও ঠিক যে অনেক অর্গানাইজেশনই মোর এক্সপিরিয়েন্সড লোক চায়, এটাও একটা মানে চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হয়, কারণ তারা রেডিমেড অনেক অর্গানাইজেশন রেডিমেড জিনিস চায়। কারণ আমি কেন আপনার পিছনে সময় নষ্ট করবো, যদি আমি একই টাকা একই যদি সেম লেভেলের লোক পেয়ে যাই অনেক সময়, তো সেটা একটা হইতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনার যে এক্সপিরিয়েন্সটাই আছে ওই জবের সাথে ম্যাচ করে সেটাকেই আপনাকে ভালো মতো লেখা জরুরি। তবে ভাই আমার কাছে যেটা মনে হয় যে এইটা জব মানে কভার লেটার আর সিভি নিয়ে আসলে অনেকের অনেক কোশ্চেন আছে। তো আমরা একটু নিজেদের মতো চিন্তা করব এবং আমরা চেষ্টা করব এই রিলেটেড কোশ্চেন গুলোকে আরো বেশি অর্গানাইজড ওয়েতে আর একটা সেশনে নিয়ে আসার জন্য। তো আমাদের ফেসবুক পেজে আপনারা যদি রেগুলার দেখেন তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে কখন আমরা এটা করব। তো আমাদের থ্রু আওয়ার ফেসবুক পেজ এবং আপনাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেওয়া আছে তার থ্রুতে আমরা জানিয়ে দেব, যদি আমরা এই ধরনের কোনো সেশন করি নেক্সটে আমরা অবশ্যই এটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো তখন আমি বিশ্বাস করি যে তখন এটা হয়তো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। সো মাহতাব ভাই লাস্ট থিংস এবং আপনি শেষ করতে পারেন যদি আপনার কিছু থাকে। আমার দিক থেকে বলার কিছু না, এটা খুব একটা উপভোগ্য ডিসকাশন ছিল। মানে খুব চমৎকার প্রশ্ন এসেছে এবং আমি জানি না কতটা উত্তর আমরা দিতে পেরেছি। আমার মনে হয় যেটা আমরা করতে পারি, সামনে বেশ কিছু সেশনের কিন্তু সূত্র আমরা পেয়ে গেছি। জি জি, আরো কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা করার দরকার আছে। আমার মনে হয় সেটা আপনারা যারা সংগঠক আছেন আপনারা দেখবেন। তবে আমি আমার দিক থেকে খুব উপভোগ করেছি এবং মনে হয় যে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ মাহতাব ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি যে আপনি অনেক ব্যস্ত, তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক থিঙ্কিং গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, এবং যারা অডিয়েন্স আছেন আমি মনে করি যে তারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এবং আপনাদের যদি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাদেরকে জানিয়েন।
সো আমরা ইভেন যদি আরো কিছু জানার থাকে আমাদেরকে জানাইলে দেন আমরা চেষ্টা করবো যে এই রিলেটেড আপনাকে 1-to-1 অথবা কোনো আমাদের সেশনের মাধ্যমে এই বিষয়গুলোকে কভার করার জন্য। তো আজকে আমাদের টাইম শেষ, আমরা আজকে শেষ করব। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।